প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আরিফুর রহমান থাকবো আপনাদের সাথে। দর্শক, যেখানে যেভাবে দেখছেন এই অনুষ্ঠানটি, আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আজকে আমরা সামনে এনেছি। আমরা এনেছি নিউ ইয়র্ক এবং বিশেষ করে মিশিগানে আজকে যে ধোঁয়াটে আবহ কি হচ্ছে এবং মানুষের জনজীবনে কতটুকু দুর্ভোগ হয়েছে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। এছাড়া কথা বলবো দর্শক যারা মেডিকেড কিংবা ফুড স্ট্যাম্প, পাবলিক চার্জ যদি থেকে থাকে, গ্রিন কার্ড এখনও পাননি, তাদের জন্য কি নির্দেশনা অপেক্ষা করছে সে বিষয়টিও আজকে আমাদের আলোচনায় থাকবে। ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে হয়তোবা ভাষণ শুরু করে দিয়েছেন, সেই বিষয়টিও নিয়ে আলোচনা থাকবে। কি থাকছে সেই আলোচনায় সেটাও আমরা শুনে আসবো। আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাটর্নি নাজমুল আলম, যিনি আমাদের সাথে স্টুডিওতে আছেন, কমিউনিটির প্রিয় মুখ। এছাড়া যোগ দেবেন হেলাল উদ্দিন রানা, হাসান ফেরদৌস এবং আমাদের সাথে যোগ দেবেন শেখ আল মামুন। আমরা এখন বরাবরের মতো নিউজ আপডেটের জন্য চলে যাচ্ছি জনাব নাজমুল হাসানের কাছে। ধন্যবাদ আরিফ, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, জুলাই মাসের 16 তারিখ। কানাডা ও উত্তর মিনেসোটার বিভিন্ন এলাকায় দাবানল ভয়াবহ আকার ধারণ করায় সেখান থেকে ধোঁয়া আবারও যুক্তরাষ্ট্রের শহরগুলিতে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কানাডিয়ান সীমান্ত এলাকাগুলোতে যে শহরগুলো রয়েছে, বিশেষ করে ওন্টারিও এবং কুইবেকের শহরগুলো থেকে স্টেটগুলোর সাথে যে শহরগুলো রয়েছে, সেগুলিতেই ধোঁয়া আরো প্রকট আকার ধারণ করেছে। এর ফলে আকাশ হলুদ বর্ণ ধারণ করেছে এবং সূর্যাস্তের সময় দৃশ্যপটটি সম্পূর্ণ ঝাপসা হয়ে আসছে। এদিকে এই অভূতপূর্ব মাত্রার দাবানলের কারণে একটি প্রত্যন্ত ক্যাম্প গ্রাউন্ড থেকে দর্শনার্থীদের সরিয়ে নিতে বাধ্য হতে হয়েছে। আবহাওয়াবিদদের মতে আজ 16 জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রয়েছে দক্ষিণ নিউ ইংল্যান্ড, নিউ ইয়র্কের অধিকাংশ এলাকা, নিউ ইয়র্ক স্টেট অধিকাংশ এলাকা, পেনসিলভেনিয়া, নিউ জার্সি, মিশিগানের দক্ষিণাঞ্চল এবং ওহাইওর উত্তরাঞ্চলের ধোঁয়ার প্রভাব আরো তীব্র হতে পারে। নিউ ইয়র্কে আমরা ইতিমধ্যে এটা অনুভব করতে শুরু করেছি। যদিও ধোঁয়ার সূক্ষ্ম কণা বাতাসকে শ্বাস প্রশ্বাসের জন্য অস্বাস্থ্যকর করে তোলা বেশ কয়েকটি স্টেটে বায়ুর গুণমান সংক্রান্ত সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যে। বিশেষ করে সংবেদনশীল স্বাস্থ্যগত অর্থাৎ কম্প্রোমাইজ হেলথ কন্ডিশন যাদের আছেন, মানুষদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার সকল বাসিন্দার জন্যই এই সতর্কতা প্রযোজ্য। আজ 16 জুলাই ধোঁয়াযুক্ত বাতাস থেকে বাসিন্দাদের সুরক্ষার জন্য নিউ ইয়র্ক সিটি প্রশাসন বিনামূল্যে KN95 মাস্ক বিতরণ করছে। লাইব্রেরি এবং পুলিশ প্রিসেন্টগুলোতে এগুলি পাওয়া যাচ্ছে। পাশাপাশি সিটির কর্মকর্তারা মানুষকে, বিশেষ করে যাদের আগে থেকেই কোনো শারীরিক অসুস্থতা রয়েছে, বাইরে কোনো ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে। মেয়র জোহরান মামদানি বলেছেন যে আবহাওয়া বিপজ্জনকভাবে উত্তপ্ত এবং কানাডার দাবানলের ধোঁয়া আমাদের বায়ুর ও গুণমানকে আরো খারাপ করে তুলেছে। এর অর্থ হলো নিরাপদ থাকতে নিউ ইয়র্কবাসীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় নিয়ে আজকে একটি প্রতিবেদন রিপোর্ট প্রকাশিত হয়েছে, যাতে দেখা যাচ্ছে, জরিপ ইনফ্যাক্ট বলা যায়, তাতে দেখা যাচ্ছে যে 2/3 আমেরিকান জানিয়েছেন যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কেনা এখন তাদের সাধ্যের বাইরে চলে গেছে অনেকটা। পরিসংখ্যান করে যেটি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে ওয়াশিংটন পোস্ট ও ইপসোসের একই জরিপে দেখা গেল যে 66% অর্থাৎ 66% আমেরিকান নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর খরচকে সাধ্যের বাইরে বিষয় হিসাবে উল্লেখ করেছেন এবার। এবং ফেব্রুয়ারি মাসের তুলনায় এই হার 19 পয়েন্ট বেড়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসের সর্বশেষ জরিপে যা ছিল এবং এবং দিন কয়েক আগের জরিপে সেটি 19 পয়েন্ট অর্থাৎ 19% বেড়েছে। এবং এর একটি বিস্তারিত চিত্র যেটি পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে যাদের পারিবারিক আয় $1 লাখ বেশি বছরে, তাদের মধ্যে 56% খাদ্য সামগ্রী খরচকে সাধ্যের বাইরে বলে মনে করেন। অভূতপূর্ব ব্যাপার। বছরে $1 লক্ষ আয় করেন, তাদেরই 56% মনে করেন যে খাদ্য সামগ্রীর দাম তাদের আয়ত্তের বাইরে। জরিপে সেটাই দেখা গেল। 50,000 থেকে $1 লাখ যারা আয় করেন, তাদের ক্ষেত্রে এই হার 70%। অর্থাৎ 70% মানুষ যাদের বার্ষিক আয় বছরে $50,000 থেকে $1 লাখ,
তারা মনে করেন ৭০% যে খাদ্যের ব্যয় তাদের সাধ্যের বাইরে চলে গেছে এবং $৫০,০০০ নিচে যারা আয় করেন তাদের আয়ের ক্ষেত্রে অর্থাৎ তাদের ৮২% মানুষ মনে করেন যাদের বেতন বছরে $৫০,০০০ এর নিচে তাদের ৮২% মনে করেন যে খাদ্যের ব্যয় সাধ্যের বাইরে চলে গেছে। নিউ ইয়র্ক স্টেটের হোম কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বিরুদ্ধে আইনি যুদ্ধের অভিযোগ তুলেছেন। নিউ ইয়র্ক স্টেটের এই হেলথ হোম কেয়ার যিনি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে রয়েছেন তিনি ফেডারেল কর্তৃপক্ষ নিউ ইয়র্ক স্টেটের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে পাবলিক পার্টনারশিপ অর্থাৎ পিপিএল বলে যে প্রতিষ্ঠানটি রয়েছে যারা এখন মেডিকেলের মাধ্যমে সিডিপ্যাপ কনজিউমার ডিরেক্টেড পাবলিক অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম যেটি সেটি পরিচালনা করে থাকেন সেই পিপিএল এর সাথে স্টেটের সম্পর্ক নিয়ে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ উত্থাপন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। নিউ ইয়র্ক স্টেটের স্বাস্থ্য বিভাগের ২ জন কর্মকর্তা পিপিএল নামের একটি বেসরকারি কোম্পানি যাদের উপর নিউ ইয়র্ক স্টেটের $10 বিলিয়ন মেডিকেড হোম কেয়ার কর্মসূচি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল প্রায় ২ বছর আগে। তারা একজন ফেডারেল বিচারকের কাছে এই মামলা খারিজের আবেদনও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই মামলাটিকে এই মামলাটিকে মামলাটি দায়ের করেছিল এবং তাদের অভিযোগ ছিল যে এই লাভজনক চুক্তিটি অর্থাৎ স্টেটের সাথে যে চুক্তিটি হয়েছে পিপিএল এর এটিকে তারা বলছেন লাভজনক একটি চুক্তি এবং এটি চুক্তিটি একটি ষড়যন্ত্র এবং প্রহসনমূলক দরপত্র অর্থাৎ শ্যাম এবং বিড প্রসেসের ফল। নিউ ইয়র্ক স্টেট স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তা এবং পাবলিক পার্টনারশিপ এলএলসি যারা পিপিএল নামে পরিচিত জর্জিয়া ভিত্তিক যে কোম্পানি নিউ ইয়র্কের বিশাল কনজিউমার ডিরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তদারকি চুক্তি পেয়েছিল তাদের আইনজীবীরা এই সপ্তাহে ফেডারেল আদালতে লিখিত আবেদন করেছে। হ্যাঁ, যে এই লিখিত আবেদনের দাবি করা হয়েছে যে বিচার বিভাগের অভিযোগগুলো অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিসের অভিযোগগুলোর সপক্ষে কোনো আইনি বা বাস্তব ভিত্তি নেই এবং এই মামলার কারণে বিচার বিভাগের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা অর্থাৎ তারা দাবি করেছে পিপিএল এবং নিউ ইয়র্ক স্টেট যে এই মামলাটি দায়ের করার জন্য বরং উল্টা জাস্টিস ডিপার্টমেন্টের বিরুদ্ধে স্যাংশন আরোপ করা উচিত। গত মাসে ব্রুকলিনের ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা এই ফেডারেল মামলায় চুক্তিটি বাতিলের জন্য আদালতের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট চান যে পিপিএল এর সাথে নিউ ইয়র্ক স্টেটের যে চুক্তি হয়েছে সিডিপ্যাপ এর ব্যাপারে সেটি যেন বাতিল করা হোক। ফেডারেল কর্তৃপক্ষের মতে এই চুক্তিটি ছিল স্বাস্থ্যসেবা সংক্রান্ত জালিয়াতি ও ষড়যন্ত্রের শামিল। মামলায় আরো অভিযোগ করা হয়েছে যে এই চুক্তির ফলে ফেডারেল তহবিল থেকে বেআইনিভাবে লক্ষ লক্ষ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। মামলাটি খারিজ করার আবেদন জানিয়ে অ্যাটর্নিজ ফর পাবলিক পার্টনারশিপ তাদের চিঠিতে বিচার বিভাগের মামলাটিকে ফেডারেল সরকারের চরম ক্ষমতার অপব্যবহার হিসাবেও আখ্যায়িত করেছে। তারা লিখেছে যে রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে আইনগত লড়াই ব্যবহারের প্রতিশ্রুতি রক্ষা করে ট্রাম্প প্রশাসন নিউ ইয়র্ক স্টেট এবং তার চুক্তিভিত্তিক অংশীদার পিপিএল এর বিরুদ্ধে বিচার বিভাগকে ব্যবহার করছে কারণ তারা এমন একটি বৈধ রাষ্ট্রীয় কর্মসূচি বাস্তবায়ন করছে যার বিরোধিতা করেছিল প্রশাসনের রাজনৈতিক মিত্ররা। নিউ ইয়র্ক স্টেট প্রশাসন দাবি করেছে যে তারা স্টেটের স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতি অপচয় এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন। যদি তা সত্যিই হতো তাহলে নিউ ইয়র্ক এবং পিপিএল যা অর্জন করেছে নিউ ইয়র্ক স্টেটের ভাষায় যা করদাতাদের অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স পেয়ারদের $1 বিলিয়ন বেশি সাশ্রয় করছে তার জন্য বিচার বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ জাস্টিস নিউ ইয়র্ক স্টেট এবং পিপিএল কে সাধুবাদ জানাতো। তা না করে তারা উল্টো মামলা দায়ের করেছে। এই সপ্তাহে বিচারককে লেখা তাদের 4 পৃষ্ঠা চিঠিতে তারা আরো যোগ করেছে যে এই মামলাটি প্রমাণ করে যে সত্যের চেয়ে রাজনৈতিক আক্রমণ এবং প্রতিশোধ গ্রহণ এখন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই দাবিগুলো আইনের চরম অপব্যবহার, মারাত্মকভাবে ত্রুটিপূর্ণ এবং এগুলো খারিজ করে দেওয়া উচিত। তারা আরো বলেছেন যে অভিযোগে এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য উল্লেখও করা হয়নি যা থেকে বোঝা যায় যে নিউ ইয়র্কের বিবাদীরা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আইন লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ মিথ্যা বিবৃতি যা দেওয়ার ষড়যন্ত্র করেছেন এবং এটা আরো উল্লেখ করা হয়নি যে ব্যাখ্যা করতে পারে যে কেন নিউ ইয়র্কের বিবাদীরা অনুমোদিত খরচ পরিশোধের সম্মতি দিলেন এটিও তারা বলেছেন। পাবলিক পার্টনারশিপের আইনজীবীরা আরো উল্লেখ করেছেন যে 15 মাস ধরে তাদের কোম্পানি ফেডারেল তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা হাজার হাজার কাগজপত্র নথি সরবরাহ করছে
তাদের শীর্ষ নির্বাহীদের বিস্তারিত সাক্ষাৎকারের জন্য প্রস্তুত রেখেছে। তারা লিখেছেন পিপিএল এর সহযোগিতা সত্ত্বেও এবং তাদের উত্থাপিত অভিযোগগুলোকে দায়িত্বহীনভাবে খণ্ডনকারী প্রমাণ থাকা সত্ত্বেও ডিপার্টমেন্ট অফ জাস্টিস, এখন ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এই কুরুচিপূর্ণ দাবি করেছে যে পিপিএল কোনোভাবে স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। পিপিএল এর নির্দোষিতার প্রমাণ পর্যালোচনা করার পর এই মামলাটি নিয়ে এগিয়ে যাওয়ার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সিদ্ধান্ত আসলেই শাস্তিযোগ্য। বিচার বিভাগের অভিযোগে শাস্তি বিভাগের অভ্যন্তরীণ যোগাযোগের নথিপত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যাচ্ছে চুক্তির জন্য যোগ্য আরো অনেক করদাতাকে, যেটা জাস্টিস ডিপার্টমেন্ট বলার চেষ্টা করেছে, যে এই চুক্তির জন্য নিউ ইয়র্ক স্টেট যোগ্য আরো অনেক করদাতাকে প্রায়শই অগ্রহণযোগ্য এবং তুচ্ছ কারণে পরিকল্পিতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের লক্ষ্য ছিল যে কোনো না কোনো ভাবেই পিপিএল কে এই দায়িত্বটি, এই কন্ট্রাক্টটি দেওয়া হবে। এছাড়া নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, যাদের মধ্যে রাষ্ট্রীয় অন্তর্ভুক্ত দরপত্র যাচাই বাছাই প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন এবং কোনো কোনো ক্ষেত্রে গভর্নরের কার্যালয় থেকে আসা চাপের মুখে পদক্ষেপও নিয়েছিলেন। এই অভিযোগে গভর্নর খ্যাতি উকুলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি যদিও, তবে এর মূল বিষয়বস্তু ছিল হোম কেয়ার সার্ভিস বা গৃহ সেবা কর্মসূচির বিতর্কিত পরিবর্তন, যেটি সেই সময় বেশ সমালোচনার ঝড় তুলেছিল। এই কর্মসূচির আওতায় দীর্ঘমেয়াদী চিকিৎসা সেবার প্রয়োজন রয়েছে এমন প্রায় 2.5 লক্ষ মেডিকেড সুবিধাভোগী নিজেদের ব্যক্তিগত সেবাদানকারী, যার মধ্যে পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত ছিল, নিয়োগ করার সুযোগ পেতেন। ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে নিউ ইয়র্ক স্টেট গভর্নর হকুলের প্রশাসন 2 বছর আগে এই কর্মসূচির, অর্থাৎ সিডিপ্যাপ কর্মসূচির আমূল পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল এবং তিনি ঘোষণা করেন যে এই কর্মসূচির আওতায় থাকা সেবাগ্রহীতার বেতন ও প্রশাসনিক কাজ পরিচালনাকারী ৬৬ কোম্পানির মাধ্যমে তখন এই সিডিপ্যাপ কর্মসূচি পরিচালিত হতো। ৬৬ কোম্পানির পরিবর্তে মাত্র একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে। গভর্নর অফিস তেমনই সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যে অনেক কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে দেওয়ানি ও ফৌজদারি মামলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে সেবা গ্রহীতাদের পরিবারের সদস্যদেরই এই গৃহ সেবার প্রদানের ঘটনাও ঘটেছে। যেসব কোম্পানিকে এই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল, যাদের ফিসক্যাল ইন্টারমিডিয়েট বা আর্থিক মধ্যস্থতাকারী বলা হয়, এমন অনেক সেবা গ্রহীতা তাদের পরিবার গভর্নর এই পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল, কিন্তু তাতে ফল হয়নি। পিপিএল সেই দায়িত্বটি পেয়েছিল। এখন ডিপার্টমেন্ট অফ জাস্টিস পিপিএল এর বিরুদ্ধে নিউ ইয়র্ক স্টেটের সাথে সেই কন্ট্রাক্টটি বাতিল করার মামলা করেছে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ব্রুকলিনে। নিউ ইয়র্ক সিটি প্রশাসনের কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তার তথ্য অনুযায়ী চলমান একটি ফেডারেল তদন্তের অংশ হিসাবে আজ বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক সিটির সাবেক শেরিফ অ্যান্থনি মিরান্ডার বাড়িতে তল্লাশি চালিয়েছে ফেডারেল তদন্তকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন যে মিরান্ডা যখন পুয়ের্তো রিকোতে ছিলেন তখন তদন্তকারীরা তার ব্যক্তিগত একটি ইলেকট্রনিক ডিভাইসেও তল্লাশি চালিয়েছেন। চলমান তদন্ত নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ না করার অনুরোধ জানান। এই তল্লাশি অভিযানগুলো এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট যে ইঙ্গিতটি দিচ্ছে তা হলো মিরান্ডার বিরুদ্ধে তদন্তের বিষয়টিকে সিটি হলো ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশনের অনুসন্ধানের গণ্ডি পেরিয়ে এখন একটি ফেডারেল ফৌজদারি তদন্তের পর্যায়ে উন্নীত হয়েছে। সাবেক মেয়র এরিক অ্যাডামসের আমলে নিয়োগপ্রাপ্ত মিরান্ডা শেরিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তবে গত মে মাসে মেয়র জোহরান মামদানি তাকে ওই পদ থেকে সরিয়ে দেন। তার স্থলাভিষিক্ত হন এডউইন রেমন্ড। পদ ছাড়ার আগেই শহরের সিটির লাইসেন্সবিহীন গাঁজার দোকানগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের জেরে মিরান্ডা একাধিক তদন্তের কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন। এই তদন্তের মধ্যে ছিল শেরিফের লং আইল্যান্ড সিটি দপ্তরে কোনো নথিপত্র বা রসিদ ছাড়া পাওয়া নগদ অর্থ নিয়ে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশনের তদন্ত, গাঁজা বিরোধী অভিযানের সময় নগদ অর্থ বাজেয়াপ্ত করার ঘটনা নিয়ে সিটি কাউন্সিলের তদন্ত এবং ন্যাশনাল ল্যাটিনো অফিসার্স অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে ছিলেন মিরান্ডা স্বয়ং, সংশ্লিষ্ট কথিত পে টু প্লে ঘুষ বা অনৈতিক লেনদেনের মাধ্যমে সুবিধা সংক্রান্ত বিষয়ের তদন্ত, এগুলি ছিল মিরান্ডার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক সিটি ভাড়া সংক্রান্ত অনিয়ম ও শোষণ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। মেয়র মামদানির প্রশাসন আয়োজিত সমগ্র সিটি জুড়ে 5টি গণশুনানির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে, যেখানে 23,000-এরও বেশি ভাড়াটিয়া তাদের ক্ষোভ ও অভিযোগ তুলে ধরেছিলেন সেই টাউন হল মিটিং গুলোতে। যদিও এবং নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি আজই জানিয়েছেন তিনি যে ভাড়াটিয়াদের কথা শুনেছেন এবং
এখন সেই সমস্যাগুলোর সমাধানের জন্য একটি কর্ম পরিকল্পনা বা রোড ম্যাপ প্রস্তুত করা হয়েছে সিটি প্রশাসনের পক্ষ থেকে। এতে ২৩টি প্রস্তাবনা রয়েছে যা ভাড়াটিয়াদের সাধারণ কিছু অভিযোগ, যেমন আকাশচুম্বী ভাড়া, পোকামাকড়ের উপদ্রব এবং বাড়ির মালিকদের দায়িত্বহীনতা সমাধানে সহায়তা করবে বলে মেয়র উল্লেখ করেছেন। শহর কর্তৃপক্ষ অর্থাৎ সিটি কর্তৃপক্ষ প্রথমেই আবাসন সংক্রান্ত বিধিমালা অর্থাৎ যারা হাউজিং কোড লঙ্ঘন করেছেন সেই বিষয়গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমটি শুরু হবে। মেয়র মামদানি আরো বলেন, এই প্রথমবার সিটির কাছে আসা প্রতিটি তাপমাত্রা বা হিটিং সংক্রান্ত অভিযোগ পরিদর্শকরা তদন্ত করে দেখবেন। এছাড়াও প্রথমবারের মতো HBDর পরিদর্শকরা এমন সময় আসতে পারেন যখন আপনি বাড়িতে নেই। সেক্ষেত্রে আপনি আপনার সুবিধা মতো সময়ে ইন্সপেকশন অর্থাৎ পরিদর্শনের জন্য নতুন সময়সীমাও নির্ধারণ করতে পারবেন। মেয়র মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন যে সিটি কর্তৃপক্ষ পোকামাকড় ও মোল্ড অর্থাৎ ছাঁচের সমস্যা দূর করা এবং অক্ষত লিফট মেরামতের উদ্যোগ নিবে, যে সমস্ত বিল্ডিং গুলোতে লিফট কাজ করে না সেগুলোর ক্ষেত্রে। লিগ্যাল এইড সোসাইটি এক বিবৃতিতে মামদানি প্রশাসনের এই পদক্ষেপের প্রশংসা করেছে। কয়েক দশক ধরে নিউ ইয়র্ক সিটির স্বল্প আয়ের ভাড়াটিয়ারা আবাসন সংক্রান্ত ত্রুটিপূর্ণ তদারকির ব্যবস্থায় চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন। বাড়ির মালিকরা পূর্ব ঘোষণা ছাড়া গোস্ট বা আকস্মিক পরিদর্শনের বিষয়টিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন, বিপজ্জনক পরিস্থিতি মেরামতের মিথ্যা সনদ দিয়েছেন এবং ভাড়াটিয়াদের উপর বেআইনি ও শোষণমূলক অতিরিক্ত বাড়তি ফি-এর বোঝাও চাপিয়েছেন বাড়ির মালিকরা। আমরা মামদানি প্রশাসন, ভাড়াটিয়া এবং সেইসব অধিকারবাসীদের কর্মীদের স্বাগত জানাই, সাধুবাদ জানাই যারা এই প্রক্রিয়াটার কাজটি ত্বরান্বিত করেছেন। নিউ ইয়র্কবাসী রেকর্ড পরিমাণ ভাড়া দিতে বাধ্য হচ্ছেন কারণ সেখানে পর্যাপ্ত আবাসন নেই। এছাড়া যেসব সমস্যার কথা উঠে এসেছে তার অধিকাংশই মূলত রেন্ট স্ট্যাবিলাইজড বা ভাড়া নিয়ন্ত্রিত ভবনের সাথে সম্পর্কিত, যেসব ভবন বর্তমানে উল্লেখযোগ্য পরিচালনা খাত ও আর্থিক চ্যালেঞ্জের মুখে রয়েছে বলেছেন একজন বাড়ির মালিক সমিতির প্রধান। এই সমাধানের সরাসরি সমাধানের পরিবর্তে নিউ ইয়র্ক সিটি প্রশাসন ঢালাওভাবে বাড়ির মালিকদের দায়ী করে পুরো খাতটিকে অন্যায়ভাবে নেতিবাচকভাবে তুলে ধরেছে। বর্তমান প্রশাসনের ৭ মাস পার হয়ে গেছে, অর্থাৎ মেয়র মামদানি প্রশাসনের ৭ মাস পার হয়ে গেছে। এখন সময় এসেছে এমন সব নীতিকে অগ্রাধিকার দেওয়া যা আবাসন সাপ্লাই অর্থাৎ হাউজিং সাপ্লাই বৃদ্ধি ও বিদ্যমান আবাসন ব্যবস্থা সংরক্ষণের মাধ্যমে নিউ ইয়র্কের সত্যিকার অর্থেই বসবাসের জন্য সাশ্রয়ী করে তুলবে। এটি বলেছেন বাড়ির মালিকদের সমিতির একজন প্রতিনিধি। বিশ্বকাপ ফুটবলের সুবাদে নিউ ইয়র্কের বারগুলো অর্থাৎ যেখানে মদ এবং পানীয় বিক্রি হয় তাদের ব্যবসা চাঙ্গা হলেও হোটেল শিল্পে বুকিং আশানুরূপ হচ্ছে না। আক্ষরিক অর্থে বিশ্বের অন্যতম বড় একটি মঞ্চে থাকা সত্ত্বেও এবং এর ফলে ছোট ব্যবসাগুলো লাভবান হচ্ছে, তার একটি রেস্টুরেন্টের মালিক গর্ডন এই কথাটি বলেছেন। তবে এটি একটি জীবন রেখার মতো। হোটেল ও পর্যটন খাতের আয় প্রত্যাশার চেয়ে যে কম। স্বল্প সব শিল্প খাতে যে একই ধরনের জোয়ারের সাক্ষী হচ্ছে তা কিন্তু নয় এই বিশ্বকাপ ফুটবলের ক্ষেত্রে। নিউ ইয়র্ক সিটি হোটেল অ্যাসোসিয়েশন জানিয়েছে টুর্নামেন্টকে কেন্দ্র করে পর্যটন খাত থেকে যে আয়ের পূর্বাভাস দেওয়া ছিল হোটেলগুলো তার মাত্র অর্ধেক অর্জনের পথে রয়েছে। মনে করে দেখুন, গত ডিসেম্বরে ফিফা যখন ঘোষণা করেছিল যে নিউ ইয়র্ক সিটিতে ১২ লাখ দর্শনার্থী আসবে, তখন আমরা এই ধরনের আয়োজনের অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমাদের স্বাভাবিক হিসাব নিকাশ করেছিলাম, বলেছেন প্রেসিডেন্ট ও সিইও বিজয় দণ্ডপানি। আমরা $৩০০ মিলিয়ন ধারে কাছেও পৌঁছাতে পারবো না, বরং পুরো সিটির জন্য আয়ের পরিমাণ $১৫০ মিলিয়ন বাড়তে পারলেও সেটাকে সৌভাগ্যই বলতে হবে। এদিকে গতকাল বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ গোল করা এনজিও ফার্নান্ডেজকে নিয়ে দেওয়া একটি পোস্ট মুছে ফেলতে বাধ্য হয়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসি। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন।
ধন্যবাদ জনাব নাজমুল হাসান, অনেক তথ্য দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। আমরা এরই মধ্যে মামুন টিউটোরিয়ালসের শেখ আল মামুন ভাইকে দেখতে পাচ্ছি জয়েন করেছেন। এছাড়া হেলালুদ্দিন রানা সিনিয়র জার্নালিস্ট মিশিগান থেকে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আয়োজনে যোগদানের জন্য। তার আগে যে বিষয়টি বলতে চাই, যারা এখনও নিউ ইয়র্কে কিংবা পুরো যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, এখনও গ্রিন কার্ড পাননি, তার আগে মেডিকেড, ফুড স্ট্যাম্প বা কিংবা পাবলিক চার্জ এরই মধ্যে আপনাদের এগেনস্টে হয়েছে, তাদের জন্য অনেক বড় তথ্য রয়েছে যে আমাদের স্টুডিওতে অ্যাটর্নি নাজমুল আলম ভাই আছেন, উনি কথা বলবেন। তার আগে একটু আমরা শেখ মামুন ভাইয়ের কাছে যেতে চাই। মামুন ভাই, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা বাংলাদেশে যে দুর্যোগ দেখলাম এবং দেখলাম যে এইচএসসি শিক্ষার্থীরা কিভাবে নাজেহাল হলো এবং দেশের সরকারি বা কি ব্যবস্থা গ্রহণ করলো সবারই সেটা জানা। আমি বলছি যে যুক্তরাষ্ট্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে শিক্ষার্থীদের জন্য প্রশাসন থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়? Well, thank you. Well, আমি এখানকার হাই স্কুলে টিচ করি। ওয়েল, এখানে বছরে 3বার পরীক্ষা হয়, স্পেশালাইজ এসএসসি বলেন বা 9, 10 এবং 11 গ্রেডের। এটাকে আমরা বলা হয় রিজেন্টস এক্সাম, ইটস ইকুইভ্যালেন্ট টু বাংলাদেশের যে এসএসসি এবং এইচএসসি। কিন্তু এখানে প্রত্যেক বছরই কিন্তু বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হয়। তো এই পরীক্ষার মাঝে যদি কখনো ন্যাশনাল ডিজাস্টার হয়, তো ডেফিনেটলি এটা এখানকার পরীক্ষাগুলো কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ লোকাল কোনো অথরিটিটাকে কন্ডাক্ট করা হয়। যেমন নিউ ইয়র্ক স্টেট বা কানেকটিকাট বা নিউ জার্সি স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট, এখানে কিন্তু ফেডারেল গভর্নমেন্টের ইন্টারফারেন্স কিন্তু একদম নেই। সো কোনো স্টেট কখন পরীক্ষা দেবে, কখন ফাইনাল হবে, কখন রিজাল্টস হবে, কখন স্টেট এক্সাম হবে, এটা স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট ডিসাইড করে। এবং যদি কখনো ন্যাশনাল ডিজাস্টার, ডেফিনেটলি দে পোস্টপোন ইট এবং তারা উইদিন সাম রিজনেবল টাইমে তারা আবার এটাকে মেকআপের জন্য তারা স্কেডিউল করে। সো অ্যান্ড দে আর ভেরি সেন্সিটিভ, স্পেশালি তারা এডুকেশন এখানকার স্টেট যে অথরিটি থাকে, দে আর ভেরি সেন্সিটিভ টু দ্য কিডস, দে আর ওয়েলবিং, ডেফিনেটলি তারা খুব খেয়াল করে। সো কেউ যদি কোনো প্রকারের কমেন্ট করে, ইভেন অ্যাজ এ টিচার আমি যদি কোনো প্রকারের কোনো কমেন্ট কোনো স্টুডেন্টের উপরে করি বেসড অন দ্য রেস ব্যাকগ্রাউন্ড, যে তুমি কালার সাদা বা তুমি এশিয়ান অর হোয়াটএভার, দের ইজ এ কোড, দেয়ার মিসকন্ডাক্ট, এবং তখন কিন্তু সে তাদের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেওয়া হয় ডিপার্টমেন্ট থেকে। সো আপনি যেটা জিজ্ঞেস করছেন, হ্যাঁ ডেফিনেটলি এখানে পরীক্ষা ডেফিনেটলি পোস্টপোন করা হয় এবং পরবর্তীতে ভালো সময় সেটা অবশ্যই উইদিন দ্য একটা স্টেটের একটা টাইম থেকে যে দে হ্যাভ টু কন্ডাক্ট দ্য ক্লাসরুম সেশনস 185 ডেজ বা 180 সেশন ডেজ, উইদিন দ্যাট টাইমের ভিতরে হতে হয়। ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটি আরেকটি যোগ করতে চাই, খুব স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশে যা দেখলাম, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ওয়েল, আমরা জানি যে 7 থেকে 8টা ডিস্ট্রিক্টে দে আর আন্ডার ওয়াটার, দে আর লিভিং ইন এ ভেরি ডিজাস্টার সিচুয়েশন। লট অফ পিপল, আমরা দেখছি যে মোর দ্যান 100 পিপল পাসড অ্যাওয়ে, এবং এই ধরনের সিচুয়েশনে ডেফিনেটলি if I would be in that kind of situation, I would be very sensitive, এবং ডেফিনেটলি এটা পোস্টপোন করে কোনো ফিউচার ডেটে যখন দ্য ওয়েদার ইজ গোনা বি বেটার, তার কারণ দে আর আন্ডার ওয়াটার, দের ইজ এ হিউজ ফ্লাড গোয়িং অন রাইট নাও। সো এই মুহূর্তে ডেফিনেটলি তাদের ওয়েলবিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট, নট দ্য এক্সাম। এক্সাম অ্যাট দ্য সেম টাইম এটাকে অবশ্যই আমরা কমপ্লিটলি ওয়েব করাও সম্ভব না। আমরা জানি যে আমেরিকাতে হয়তো কোভিডের সময় যখন এপ্রিলে শুরু হয়েছিল, তখন কিন্তু ওই সময় আমাদের রিজেন্স এক্সামটাকে আমরা ওয়েব করছিলাম, বিকজ ইটস এ হিউজ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিজাস্টার। বাট ইন দিস কন্টেক্ট দিস ইজ এ হোপফুলি দ্য ওয়াটার ইজ গোনা রিসিড, খুব তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যাবে, পানি চলে যাবে, এরপরে ড্রাই হবে, ইভেনচুয়ালি উইদিন এ মান্থ হয়তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু দ্য সিচুয়েশন রাইট নাও, I'm very sorry to see all these kids are suffering, and তাদেরকে পরীক্ষার জন্য স্ট্রেস নিতে হচ্ছে বা তাদের ফিউচার ইজ ডিপেন্ডিং অন দিস এক্সাম, ইটস নট অ্যাকসেপ্টেবল টু মি। ধন্যবাদ আপনাকে। আমরাও খুব স্বাভাবিকভাবে যে দৃশ্যগুলো সংবাদকর্মীরা দেখেছি, খুবই প্যাথেটিক এই অবস্থায়, তারপরেও তারা ভিজে ভিজে পরীক্ষা দিতে গিয়েছিল। তারপর থেকে তো অনেক আন্দোলন, অনেক কিছুই। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমি একটু আমাদের স্টুডিওতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন অ্যাটর্নি নাজমুল আলম ভাই, আপনাকে ধন্যবাদ। খুব স্বাভাবিকভাবেই আমরা জানি পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন ক্যাটাগরিসে
ইমিগ্রেশন ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, অনেকে এসে অ্যাডজাস্ট করে অ্যাপ্লাই করেছে, অপেক্ষায় আছে গ্রিন কার্ডের জন্য। সেটা অ্যাজাইলেম হতে পারে, সেটা EB1 হতে পারে, আই থিঙ্ক বিভিন্ন ক্যাটাগরিসে। তো যারা যারা অপেক্ষা করছে, তো এরই মধ্যে যদি কেউ মেডিকেট, ফুড স্ট্যাম্প বা তাদের এগেনস্টে কোনো পাবলিক চার্জ থেকে থাকে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনি দেবেন, এটাই আমরা জেনেছি। আপনি যদি এই মুহূর্তে দর্শকদেরকে সেই বিষয়ে বলতেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি যে কথাটা বললেন, আমেরিকাতে ইমিগ্রেশন প্র্যাকটিস আমি করছি প্রায় 26 বছর আজকে। তার আগেও আমি নিউ ইয়র্ক সিটি ল ডিপার্টমেন্টে লয়ার হিসেবে ছিলাম। সো আপনি বলতে পারেন যে অ্যাবাউট লাইক 40 ইয়ার্স অফ লিগাল এক্সপিরিয়েন্স আমার, 40 বছরের অভিজ্ঞতা একজন আইনজীবী হিসাবে। এইবারে ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশনের নীতি আমি যেটা দেখছি, আমার মনে হয় যে গত 40 বছরেও এত কঠিন নীতিমালা কখনো আসেনি। এটা হলো আমার প্রথম ওপেনিং রিমার্কস। কারণ এটাই হচ্ছে যে আপনারা জানেন যে ভিসা প্রক্রিয়াটা দুইভাবে হয়। একটা হচ্ছে যে এখানে যারা থেকে গ্রিন কার্ডের দরখাস্ত করে তাকে বলে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট, আর যারা বাংলাদেশ থেকে আসে বিভিন্ন অ্যাপ্লিকেশনের বরাতে তারাও এখানে এসে গ্রিন কার্ডটা রিসিভ করে, সেটাকে বলে যে কনসুলার প্রসেসিং। কনসুলার প্রসেস, জি। তো স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আমেরিকার ভিতরে, কনসুলার প্রসেসিং হচ্ছে আমেরিকার বাইরে, মানে বাংলাদেশের ঢাকায়। দুটোতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন নিষেধাজ্ঞা দিয়েছে। এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন কিভাবে ইমপ্লিমেন্টটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন কনসুলার প্রসেসিং এর জন্য দরখাস্ত করেন তখন কিন্তু আপনাকে ওই একটা স্পন্সরশিপ দিতে হয়। সেই স্পন্সরশিপে আপনার যে পিটিশনার আছে তাকে উল্লেখ করতে হয় তার অর্থনৈতিক অবস্থা, যারা আসবেন উনার নিজের অর্থনৈতিক অবস্থাটা কি। সেম ওয়েতে আপনি যখন আমেরিকার ভিতরে থেকে যখন স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের দরখাস্ত করবেন, ইট ইজ অলসো দ্য সেম থিং। কাজেই নীতিগতভাবে এই দরখাস্তটা কিন্তু এক্স্যাক্টলি সেম থিং। একটা হচ্ছে ঢাকা থেকে ভিসা পিক আপ করে আমেরিকাতে আসার পরে আপনি গ্রিন কার্ড পিক আপ করবেন, আরেকটা হচ্ছে যে আমেরিকাতে আপনি সরাসরি ইন্টারভিউ দিয়ে আপনি ওদের কাছ থেকে গ্রিন কার্ড রিসিভ করবেন। সো পিক আপ করা, রিসিভ করা, আলটিমেটলি এটা টার্ন করে গ্রিন কার্ডে। গ্রিন কার্ড প্রাপ্তির 3 বছর পরে যদি আপনি ম্যারিড টু আমেরিকান সিটিজেন, আপনি আমেরিকান সিটিজেনশিপের জন্য দরখাস্ত করতে পারবেন। বাকি সমস্ত ক্যাটাগরির লোকজন 5 বছর অপেক্ষা করতে হয় এবং তাদেরকে সিটিজেনশিপের জন্য দরখাস্ত করতে হয়। আমি কথাটা এই জন্যই বিস্তারিত বর্ণনা দিচ্ছি, এটার ইফেক্টটা কিন্তু অনেক বড়। যে পর্যন্ত আপনি ইউনাইটেড স্টেটসের সিটিজেন না হচ্ছেন, যে পর্যন্ত আপনি ন্যাচারালাইজড না হচ্ছেন, ইউ আর এ ফরেন এলিয়েন, মিনিং আপনি বহির বিশ্বের অন্য দেশের নাগরিক। এটা হচ্ছে ইন দ্য আইজ অফ দ্য ল অফ দ্য ইমিগ্রেশন। তো ইমিগ্রেশন লতে এইটা প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে আছে। প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে যেটা নাই সেটা হচ্ছে যে আমেরিকান সিটিজেনদের কিছু কিছু ক্ষেত্র, কিছু কিছু বেনিফিটের ক্ষেত্রে যেটা প্রেসিডেন্টে কোনো নিয়ম দিতে পারে না, কিন্তু যারা সিটিজেন না তাদের ক্ষেত্রে প্রেসিডেন্টটা 100% দিতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই জিনিসটাই তার কাজে লাগাচ্ছে। আমরা প্রথমে দেখেছি যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, যেটাকে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প দ্য ফার্স্ট টার্ম 45th প্রেসিডেন্ট, এখন উনি হচ্ছেন সেকেন্ড টার্মের প্রেসিডেন্ট, মাঝখানে জো বাইডেন, কাজে একটা নাম্বার স্কিপ করে এখন হচ্ছেন উনি ডোনাল্ড ট্রাম্প 47th প্রেসিডেন্ট। এই জন্য দেখবেন ওনার ক্যাপে কিন্তু 45-47 থাকে। আর আজকে যে ভাষণটা আপনারা দেখছেন উনি কিন্তু যে মাঝখানে 46টা মিস করেছে, এটার জন্য কিন্তু উনি আফসোস করবেন, বলবেন যে ওটাও আমার পাওয়ার কথা ছিল। কাজে আমার 45, 46 এবং 47 হওয়ার কথা ছিল, 46টা জো বাইডেন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এটাই ওনার আজকের বক্তৃতার মূল উদ্দেশ্য হবে। আমি এখনো বক্তৃতা শুনিনি, কিন্তু আপনারা শুনলে বুঝতে পারবেন আমি কি বলছি। এরপরে আশা করি আমাদের যারা প্যানালিস্ট আছে ওনারাও এই কথাটাই আপনাদেরকে বলবে। তো যাই হোক, এগুলো পলিটিক্যাল স্টেটমেন্ট। কিন্তু ইমিগ্রেশনে যেটা আমি দেখছি সেটা হচ্ছে এখন যে আইনটা কার্যকরী হতে যাচ্ছে এই আপনার গ্রিন কার্ডের ক্ষেত্রে, এটা অনেক বিশাল ব্যাপার। এটা যেমন বাংলাদেশে প্রভাব ফেলবে, এটা আমেরিকার ভিতরেও প্রভাব ফেলবে। আমি বাংলাদেশিদের কথা বলছি, যারা বাঙালি, আপনারা যারা এখানে গ্রিন কার্ডের জন্য দরখাস্ত করেছেন স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের জন্য, আর যারা বাংলাদেশে অপেক্ষা করছেন,
গ্রিন কার্ডের জন্য, মিনিং দ্যাট কনসুলার প্রসেসিং এর জন্য, সেটা বাবা মার থ্রুতে, ভাই বোনের থ্রুতে, অথবা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জন্য, যে কোনো উপায় হোক না কেন, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন মূল কথা হচ্ছে যিনি পিটিশনার, ওনাকে দেখতে হবে যে উনি নিজে কখনো এই ধরনের কোনো ধরনের আর্থিক সহায়তা নিয়েছেন কিনা। তার মধ্যে মেডিকেড, তারপরে আপনার ওই যে স্ন্যাপ প্রোগ্রাম যেগুলো আছে, তার ফুড স্ট্যাম্প আছে, তাছাড়াও আপনি দেখবেন যে অনেক ধরনের বেনিফিটস আছে যেগুলাকে ধরে নেওয়া হয় যে এইগুলা আপনার ফেডারেল গভর্নমেন্টের অর্থায়নে হয়েছে। যে কোনো ধরনের ফেডারেল গভর্নমেন্টের অর্থায়নের কারণে যারা যদি কোনো সাহায্য নিয়ে থাকেন, এবং এটা আপনাকে উল্লেখ করতে হবে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি উল্লেখ করেন তাহলে আপনাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন আপনি নিয়েছেন। আপনি যদি এক্সপ্লেইন করেন, দেয়ার ইজ এ অপরচুনিটি, ওরা হয়তো ওইটাকে ওয়েভ করে দিতে পারে, হয়তো ওইটাকে মাফ করে দিতে পারে। ধরেন একজনের একটা মেডিকেল ইমার্জেন্সির জন্য তাকে যেতে হয়েছে, এখন সেইখানে তার ওই মুহূর্তে ইন্স্যুরেন্স ছিল না, এটা যদি আপনি উল্লেখ করতে পারেন, হয়তো মানবিক কারণে এটা ওয়েভ করে দিতে পারে। যদি এটা ওয়েভ করে দেয় তাহলে আপনাদের কোনো সমস্যা হবার কথা না। সমস্যা যেটা হয়, যেটা আমি আমার এই দীর্ঘ 40 বছরের প্র্যাকটিসিং এক্সপিরিয়েন্সে দেখছি, তার মধ্যে 25 বছর শুধুমাত্র ইমিগ্রেশন এক্সক্লুসিভলি, সেটা হচ্ছে কি ক্লায়েন্টরা আসলে অনেক সময় বলে যে এটা অন্যভাবে কিছু করা যায় কিনা। তার মানেই যেটার জবাব হ্যাঁ হবে সেটাকে না বলা যায় কিনা। তো হ্যাঁ জবাবটাকে যদি আপনি না বলেন, অনেকেই পার পেয়ে যায়, কিন্তু ভবিষ্যতে যদি এটা উন্মোচন হয় আপনি কেন মিথ্যা কথা বলেছেন, আপনি এই আগে যে স্ট্যাম্প নিয়েছেন, ফুড স্ট্যাম্প নিয়েছেন, ওটা হচ্ছে বড় কথা হবে, আপনি মিথ্যা কথা কেন বললেন, মিথ্যা কথা বলে আপনি কেন সিগনেচার দিয়েছেন, এইটার জন্য কিন্তু পরবর্তীতে আপনার সিটিজেনশিপ ক্যান্সেল হতে পারে। তো মূল জিনিস যেটা গিয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে যে এখন থেকে আপনাদেরকে গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করতে হলে, যেটা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট আমেরিকার ভিতরে, আর আপনারা যারা দেশে অপেক্ষামান, দেশের থেকে যারা আসার জন্য এমবিসিতে বসে আছেন, তাদেরকে বলবো যে আপনাদের স্পন্সরের সাথে, মানে যিনি পিটিশনার, সে ভাই হতে পারে, সে বোন হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, অথবা বাবা ছেলে, বাবা মেয়ে, এরকম সম্পর্ক হতে পারে, হোয়াট এভার ইট ইজ। আমেরিকার ভিতরের থেকে যিনি আপনাকে স্পন্সর করছেন তাকে এই ব্যাপারে কেয়ারফুল হতে হবে। কারণ উনি যদি মিথ্যা কথা বলে, তাহলে যে আপনি যে মিথ্যা কথার ভিত্তিতে গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে আসছেন, এটা যদি পরবর্তীতে আবার প্রকাশ পায়, তাহলে কিন্তু আপনার গ্রিন কার্ড বাতিল হবে। So it is getting tough and tougher every single day. বুঝছেন আমি কি বলবো, I mean for immigration practice and for the immigration situation, the current government making everybody is like a hell, মানে দোজকের মতো অবস্থা করে তুলছে। তো এইটাই হচ্ছে আমার সংক্ষিপ্ত বর্ণনা। কিন্তু আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের যদি এই ধরনের কোনো ব্যাপার থাকে, এই ধরনের যদি জটিল কোনো বিষয় থাকে, আপনারা অ্যাটর্নির সাথে গোপনে এটা নিয়ে পরামর্শ করতে পারেন। কেন গোপনে পরামর্শ করবেন? কারণ বাই ল, আমেরিকান লতে অ্যাটর্নিদের যে কোনো ধরনের কমিউনিকেশন উইথ দ্য ক্লায়েন্ট মাস্ট বি সিক্রেট। এটা কোনো মতেই এই তথ্য অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না। ইভেন নিজের ফ্যামিলি মেম্বার, নিজের ওয়াইফের সাথেও এটা ডিসকাস করা যাবে না। এ অ্যাটর্নি নট সাপোজ টু ডিসক্লোজ এনি ইনফরমেশন অ্যাবাউট his or her client to anybody beside the client himself or herself. তো আমি এটাই বলবো যে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, আপনারা নিশ্চিন্ত মনে কনফিডেন্সিয়ালি আপনারা আপনাদের যে অ্যাটর্নি আছে তাদের সাথে পরামর্শ করবেন যে আপনার যদি কোনো বেনিফিট থেকে থাকে, এই বেনিফিটটা কি অ্যাকচুয়ালি পাবলিক চার্জের মধ্যে পড়ে কি পড়ে না। পাবলিক চার্জ অনেক একটা বড় ব্যাপার, এটা নিয়ে আমি হয়তো পরবর্তীতে আরেকটা সেগমেন্টে আপনাদের প্রশ্নের উত্তরও নিতে পারি, সেই সাথে আপনাদেরকে প্রশ্নের জবাবও দিতে পারবো, কিন্তু ওটা অনেক লম্বা একটা সেগমেন্ট হবে। কিন্তু এই মুহূর্তে আমি বলবো এই ধরনের কনসার্ন যদি আপনাদের থাকে, যাদের ভিসাগুলো বাংলাদেশে আটকে আছে, যা এইখানে যারা আপনারা অপেক্ষারত আছেন, আপনাদের যদি এই ধরনের কোনো বিষয় যেটা থাকে, আপনি অ্যাজ এ অ্যাপ্লিক্যান্ট গ্রিন কার্ড পাওয়ার প্রত্যাশায় আছেন, অথবা আপনি গ্রিন কার্ড পাওয়ার প্রত্যাশায় আছেন কিন্তু অন্য কেউ আপনাকে স্পন্সর করেছে, তার ব্যাপারটাও ক্লিয়ার করার জন্য আমার মনে হয় যে অভিজ্ঞ অ্যাটর্নি এবং একজন যোগ্য লয়ারের সাথে আপনাদের পরামর্শ করা উচিত। কারণ দিস ইজ এ সিরিয়াস ইস্যু। অনেকেই কিন্তু ভাবে যে ঠিক আছে আমি এইটা বললাম, এখন যদি এই যাত্রা পার পেয়ে যাই তাহলে পরেরটা আমি হয়তো পরে দেখব। কিন্তু ওই ট্রাম্প প্রশাসনের মতো হয়তো এর পরবর্তীতে আরেকটা প্রশাসন এমন আসতে পারে যে এইটা মেবি ইভেন টাফার দেন দিস ওয়ান। কাজে আমেরিকাতে একটা কথা আছে,
সেটা হচ্ছে যে ইউ ক্যান রান বাট ইউ ক্যান নট হাইড, মিনিং দ্যাট আপনি দৌড়ে যেতে পারেন কিন্তু আপনি আত্মগোপন করে থাকবেন না। কাজে এই ধরনের যদি কিছু থাকে, এটা কি ডিসক্লোজ করা ঠিক হবে কি হবে না, এটা একমাত্র একজন অ্যাটর্নি, লাইসেন্সধারী অ্যাটর্নি আপনাকে এই পরামর্শ দিতে পারবে যে ইয়াস ইউ শুড ডিসক্লোজ অ্যান্ড ইউ আস্ক ফর এ ওয়েভার। আর যদি এটা ওইটার মধ্যে না পড়ে যে এটা কোনো ফেডারেল কোনো অনুদান ছিল না, এটার মধ্যে ফেডারেলের করার কিছু নাই, সেই ক্ষেত্রে আপনি ওইটাকে অ্যাভয়েড করতে পারেন। কিন্তু অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল আমি আপনাদের সাথে আজকে যে কথোপকথন করছি এটা কিন্তু আপনাদের কোনো লিগ্যাল অ্যাডভাইস না, এটা হচ্ছে লিগ্যাল ইনফরমেশন। তো লিগ্যাল অ্যাডভাইস আর লিগ্যাল ইনফরমেশনের পার্থক্য যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে যে কি করলে আপনাদের জন্য ভালো হবে, আর লিগ্যাল অ্যাডভাইস যেটা সেটা আপনি গোপনে কনফিডেন্সিয়ালি অ্যাটর্নির অফিসে বসে যেখানে হোক যেভাবেই হোক ওইটা যেটা করবেন ওটা হচ্ছে আপনার লিগ্যাল কনসালটেশন। আপনি লিগ্যাল কনসালটেশন করে ফর্ম ফিল আপ করবেন, যদি আপনাদের ইন্টারভিউ সামনে থাকে লিগ্যাল কনসালটেশন করে ইন্টারভিউতে যাবেন, আর যদি অ্যাটর্নির সঙ্গে যাওয়ার মতো সামর্থ্য থাকে তাহলে অ্যাটর্নির সঙ্গে নিয়ে যাবেন। আরেকটা কথা, অ্যাটর্নি, ডক্টরস, সিপিএ এই 3 প্রফেশনের যে কোনো কারো কাছে দয়া করে মিথ্যা কথা বলবেন না। এই জন্য, কারণ তাদের জন্য পরবর্তীতে ওই মামলাটা পরিচালনা করা কিন্তু, অথবা ডাক্তারের চিকিৎসা করা কিংবা সিপিএ এর আপনার এই ফাইলিং করাটা তাদের জন্য টাফ হয়ে যায়। এই জন্যই আপনি দেখবেন যে সিপিএ এর অফিসে আইআরএস এর চিঠি দেয়, লয়ার্স এর অফিসে ডিনায়াল লেটার আসে, আর ডাক্তারের কাছে দেখা যায় যে রোগীর জটিলতায় ভুগতেছে কারণ রোগটা সে নির্ণয় করতে পারেনি। কারণ ডাক্তাররা অনেক সময় রোগীর কথার উপরে রোগ নির্ণয় করে পরবর্তীতে তার টেস্টগুলো দেয়। তো আমি আপনাদেরকে এইটুকু বলবো যে I-485 যেটা হচ্ছে বেসিক্যালি এই দেশে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টের ফর্ম ইমিগ্রেশনের, ওইটা যদি ফিল আউট করতে হয় আপনারা ওইটা যথাযথভাবে ফিল আউট করবেন। দয়া করে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। যেখানে আপনাকে ইয়েস বলতে হয় সেখানে তারা এক্সপ্লেনেশন চায়, ওই এক্সপ্লেনেশনটা নিজের মন গড়া দিবেন না। অনেক এক্সপ্লেনেশন আছে যেটা লিগালি দেওয়া যায় এবং এই যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এটাকে ওয়েভার দেয় অথবা এটাকে মাফ করে দেয়। কিন্তু কোনো কারণে আপনি যদি মিথ্যা বলেন, পরবর্তী যদি পার পেয়ে যান, এর পরবর্তীতে আপনি যখন আবার সিটিজেনের ইন্টারভিউ দিতে যাবেন তখন যদি ওইটা আবার ধরা পড়ে তাহলে কিন্তু আপনার গ্রিন কার্ডটা বাদ করে দিবে, সেই সাথে আপনাকে ডিপোর্ট করবে। ধন্যবাদ। আমার মনে হয় প্যানেলে নাজমুল ভাই আছেন, প্রশ্ন রাখবেন। এছাড়া জনাব হাসান ফেরদৌসা জয়েন করেছেন। আরিফ আমি একটু অ্যাড করতে চাই এটার সাথে। জি জি জি। পাবলিকটা নাজমুল ভাই যে কথাটা বলেছে, কথাটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্তগুলো বেসিক্যালি ডিসক্রিশনারি পাওয়ার হিসেবে দেখা হচ্ছে এখন। মানে অ্যাভিনিউটাকে এত সংকুচিত করে ফেলা হয়েছে, এত ন্যারো করে ফেলা হয়েছে ডিসক্রিশন। যেটা নিউজে আমরা দেখলাম সেটাতে বলা হচ্ছে যে আপনার কাগজপত্র ঠিক থাকলেও যদি যিনি অ্যাডজুডিকেট করবে আপনার ডিসিশনটা নিবে, তিনি যদি কোনো না কোনো ভাবে সন্দেহ করেন, হি ক্যান ডিনাই ইউ। আপনার সব কাগজপত্র ঠিক আছে, বাট সেই অফিসারের সন্দেহ হলো যে না, ইউ কুড বিকাম এ পাবলিক চার্জ, ইউ কুড বিকাম এ পাবলিক চার্জ, নট ইউ উইল বিকাম, ইউ কুড। এই কুড আর উইলটা খুবই একটা জটিল শব্দ কিন্তু। এবং এই যদি যিনি আপনার কেসটা ডিসাইড করবেন তার হাতে, তিনি যদি মনে করেন, কনজারভেটিভলি মনে করেন দিস ম্যান কুড বি পাবলিক চার্জ, তার অনেকে মনে করতে পারে যে সুইডেন থেকে একজন লোক আসা, সে ধনী লোক, সে পাবলিক চার্জ হবে না, তার ইমিগ্রেশন সমস্যা নাই। বাংলাদেশ, মালি, ঘানা এই সমস্ত দেশ থেকে এরা গরিব, এর এখানে পাবলিক চার্জ হবে। এই কনসেপ্টটাও যদি সেই ডিসক্রিশনারি অফিসারের মাথায় থাকে, দেন ইট উইল বি প্রবলেম। জনাব হাসান ফেরদৌস এবং হেলাল উদ্দিন রানা আপনারাও আছেন, কোনো প্রশ্ন আছে কি আপনাদের? না, আমার তো কোনো প্রশ্ন নাই। আমার মনে হয় চমৎকার ব্যাখ্যা দিয়েছে। আমরা মিশিগানের পরিস্থিতি রানা ভাই আপনার কাছে শুনবো, তার আগে আমরা একটু হাসান ফেরদৌস ভাইকে যেতে চাই, কারণ ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ এরই মধ্যে মানুষ আপনার কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছে। আমরা অনুষ্ঠানে আগেই ঘোষণা দিয়েছিলাম। ধন্যবাদ আরিফ, সবাইকে শুভেচ্ছা। ভাষণ মাত্র শেষ হয়েছে, ভাষণটাকে বিশ্লেষণ করার সময় আমরা কেউই পাইনি। মূল বক্তব্য ছিল যেভাবে আমরা আগে থেকে মিডিয়া শুনেছিলাম, যে তিনি আমাদের জানাবেন কিভাবে 2020 সালে নির্বাচন চুরি হয়েছিল এবং কিভাবে আগামী নির্বাচনটাকে চুরি থেকে রক্ষা করা যায়। কেমন সবচেয়ে স্পেকটাকুলার ব্যাপার হচ্ছে 2020 সালে প্রেসিডেন্ট কে ছিলেন মনে আছে আপনাদের কারো কি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডিওজে কার ছিল? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্টেলিজেন্সের দায়িত্ব কারা ছিলেন? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লোকজনরা। মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নির্বাচন হয়েছে,
তার অফিসাররা কাজ করেছে, যেটাকে তিনি ডিপ স্টেট বলছেন, তারই সরকার। এখন শুনতে পাচ্ছি তারাই নাকি রিগ করেছে। 2021 সালে কংগ্রেস এই নিয়ে ইনভেস্টিগেট করেছে এবং রিপোর্টও পেশ করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প মোট 4টি ডকুমেন্ট, 4 গ্রুপ অফ ডকুমেন্টস রিলিজ করার ঘোষণা করেছেন, ক্লাসিফাইড ডকুমেন্টস। তার মূল বক্তব্য হচ্ছে যে দুটো। এক, গত নির্বাচনে চায়না আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে, আবার বলি চেষ্টা করেছে, এবং তারা আমাদের ভোটার তালিকা ডাউনলোড করে নিয়েছে। তাদের হাতে আমাদের 220 মিলিয়ন মানুষের ভোটার নাম, তারিখ, নামধাম যাবতীয় তথ্য আছে, যেটা খুব একটা গোপন কোনো ব্যাপার নয়। যে কোনো খুব সহজেই কিন্তু এই ভোটার তালিকাগুলি ডাউনলোড করা যায়। আরও 18টা স্টেটের ভোটার তালিকা চায়নার হাতে আছে। এটা হলো তার প্রধান অভিযোগ ডোনাল্ড ট্রাম্প সাহেবের। 2 নম্বর অভিযোগ যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারটা খুব দুর্বল, মূলত সাইবার আক্রমণের কারণে। গত নির্বাচনে দেখেছি আমরা, অভিযোগ উঠেছিল চীন এবং রাশিয়া চেষ্টা করেছে, আবার বলি আমি, কোনো প্রমাণ নেই যে এদের চেষ্টার ফলে নির্বাচনের ফলাফল পরিবর্তিত হয়েছে। চেষ্টা করেছিল কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। যারা চেষ্টা করেছিল কোনটা, নির্বাচনের গতি প্রকৃতি ইনফ্লুয়েন্স প্রভাবিত করবার জন্য, কিন্তু নির্বাচনের আউটকামকে তারা কোনোভাবে পরিবর্তিত করতে পারেনি। একথা আমরা এবছর 2021 সালের গোড়াতে কংগ্রেসের তদন্ত রিপোর্ট থেকে স্পষ্ট জানতে পেরেছি আমি। সে একই গল্প নতুন করে শুনলাম আজকে, একই গল্প আমাদেরকে আবার তিনি শোনালেন। কারণটা কি? তার মূল কারণ, তিনি চাইছেন তার যে নতুন যে আইন তিনি প্রস্তাব করেছেন, সেভ আমেরিকা অ্যাক্ট, সেই অ্যাক্টটা যেন পাস হয়। এই অ্যাক্টের মূল বক্তব্য কি, যে ভোট দিতে হলে তোমাকে নাগরিক হতে হবে। শুধু তাই না, তোমার নাগরিক প্রমাণপত্র এবং ভোটার আইডি সংগ্রহ করতে হবে। এই বিষয় নিয়ে কংগ্রেসের ভেতরে মতভেদ আছে। মূল কারণ হচ্ছে যে নাগরিকত্ব পেতে হলে তোমার বার্থ সার্টিফিকেট লাগে। অসংখ্য আমেরিকানদের কোনো বার্থ সার্টিফিকেটই নেই। বেশ করে তুমি যদি রুরাল এলাকায় থাকো, ধরো তুমি গ্রামীণ জর্জিয়ায় থাকো, ইম্পসিবল, তোমার সেই ডকুমেন্ট তোমার কাছে নেই। পাসপোর্ট করার জন্য যে খরচ, সেই খরচ বহন করার ক্ষমতা তোমার নেই। পাসপোর্ট করতে হলে তোমাকে একদিন তোমার বাড়ি থেকে শহরে একদিন একাধিক দিন যেতে হবে, তার ব্যয় নির্বাহ করার ক্ষমতা তোমার নেই। পৃথিবীর অন্যান্য দেশে যেটা করা হয়, সরকারি উদ্যোগে আইডি এবং পাসপোর্ট করার ব্যবস্থা করা হয় ভোটার আইডির জন্য। আমরা তা করতে পারি, তা আমরা করিনি। তার ফলে দাঁড়িয়েছে এই যে এখন যে চেষ্টা হচ্ছে, এর ফলে মূল ক্ষতিগ্রস্ত করা হবে দুর্বল, অভাবী এবং মূলত ডেমোক্র্যাটরা। সেটাই মূল লক্ষ্য। ব্যাখ্যায় আমরা আগামীকাল যাব, আজকে মূল কথাটা আবার আসি আমি। ট্রাম্প সাহেব আমাদেরকে বুঝিয়ে বললেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট, বিশ্বের সবচেয়ে আধুনিক দেশ, সবচেয়ে পাওয়ারফুল দেশ, সবচেয়ে ধনী দেশ, সবচেয়ে ডেমোক্রেটিক দেশ, তার নির্বাচন ব্যবস্থা সবচেয়ে নিকৃষ্ট। তার বক্তব্য, ওয়ার্স দেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ। এটা কখন হতে পারে? এটা কি কোনো বাস্তবসম্মত কথা? একদিকে আমি বলছি আমি সবচেয়ে ভালো, পাশাপাশি একই সঙ্গে বলছি আমি সবচেয়ে খারাপ। আমি এর লজিক খুঁজে পাচ্ছি না। 1। 2 নম্বর, অ্যাজ প্রেসিডেন্ট তোমার কাজ তো হচ্ছে এই নির্বাচনী ব্যবস্থা সুরক্ষা করা। সুরক্ষা না করে তুমি কি করছো? তুমি গাল দিচ্ছ। কি গাল দিচ্ছ? যে আমরা সবচেয়ে নিকৃষ্ট বলে। তুমি আমাদের মনে সন্দেহ জাগাচ্ছ যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ, সন্দেহ জাগাচ্ছ তুমি। অথচ সন্দেহের পক্ষে তোমার কোনো প্রমাণই নেই। তুমি কবে থেকে বলে আসছো 2020 সালের নির্বাচনের রাত থেকে। আপনাদের কি মনে আছে 2020 সালের নির্বাচনের মধ্যরাতে রাত 2টোর সময় প্রেস কনফারেন্স করেছিলেন। প্রেস কনফারেন্স করে তিনি বলছেন নির্বাচন ভোট এখনই গণনা বন্ধ করো। রাত 2টোর সময় তিনি বলছেন হোয়াইট হাউসে স্টপ দ্য কাউন্টিং। কারণটা কি? অলরেডি কাউন্টিং এর গতি প্রকৃতি বদলে গেছে। প্রথম দিকে তার ভোট তার দিকে এগিয়ে যাচ্ছিল, যেই ডেমোক্রেটিক স্টেট থেকে ভোট আসা শুরু হয়েছে, ভোটের গতি প্রকৃতি বদলে গেছে এবং তিনি মাঝরাতে বলছেন স্টপ দ্য কাউন্টিং। লক্ষ লক্ষ লোকের ভোটের গোনাই হয়নি। ক্যালিফোর্নিয়াতে ভোট দেওয়া হয়তো মাত্র শেষ হয়েছে, সে অবস্থায় তিনি বলছেন ভোট কাউন্টিং বন্ধ করে দাও। তার মানে আমাদের ভোটাধিকারটাকে তিনি হোয়াইট হাউসে বসেই হরণ করছেন এবং এখন অভিযোগ করছেন যে নির্বাচনী ব্যবস্থা ত্রুটিপূর্ণ। একটা এক্সাম্পল দিই আমি। আমাদের এটাকে বলা হয় ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার এজেন্সি,
হয়তো আপনার মনে থাকতে পারে, তখন কার্ব বলে এক ভদ্রলোক এইটার হেড করতেন, এবং তিনি সার্টিফিকেট দিয়েছিলেন যে আমাদের নির্বাচন সম্পূর্ণ ত্রুটিমুক্ত। আমাদের যে নির্বাচন হয়েছে সার্ভিস সিকিউরিটির পার্সপেক্টিভ থেকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত নির্বাচন। সেই লোকটিকে ট্রাম্প সাহেব ক্ষমতা আসার পরে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, এবং এই এজেন্সিকে একদম দুর্বল করে ক্ষমতাহীন করে ফেলা হয়েছে। শুধু এজেন্সি নয়, আরেকটা এজেন্সি যার মূল কাজ হচ্ছে নির্বাচনী ইন্টিগ্রিটি ফলো করা, তার নাম হচ্ছে ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশন, তাও তিনি ডিসম্যান্টল করে দিয়েছেন। যারা নির্বাচনটাকে পর্যবেক্ষণ করবে স্টেট লেভেলে, তাদেরকে তিনি ডিসম্যান্টল করে দিয়েছেন স্টেপ বাই স্টেপ, মেজার বাই মেজার, ব্রিক বাই ব্রিক। মূল কারণটা কি? তিনি চাইছেন নির্বাচন ব্যবস্থা দুর্বল করে ফেডারালাইজ করা নির্বাচনটাকে। আপনারা জানেন আমেরিকান নির্বাচন ব্যবস্থা স্টেট নিয়ন্ত্রণ করে, স্টেট নিয়ন্ত্রণই করে না, আইনটাও স্টেটের। বলে আমাদের দেশে 30টা স্টেটে 50টা স্টেটে 50 রকমের আইন, 50 রকমের নির্বাচনী ব্যবস্থা, এবং সে কারণে কারো পক্ষে, কোনো একটা দেশের পক্ষে বাইরে থেকে বা ভেতরে থেকে এই নির্বাচনী ব্যবস্থাকে কম্প্রোমাইজ করা পসিবল নয়। এক। 2 নম্বর, আমাদের যে ভোটিং সিস্টেম তা ইন্টারনেটের সঙ্গে যুক্ত নয়, চাইলেও আপনি এটা কানেক্ট করতে পারছেন না। কেমন? 3 নম্বর হচ্ছে যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ভোট দিচ্ছি ইলেকট্রনিক্যালি, সঙ্গে সঙ্গে আমরা কাগজও রাখছি, সাথে সাথে কাগজি ডকুমেন্টও থাকছে, প্রতিটি ভোটের কাগজি ডকুমেন্ট আছে, আপনি চ্যালেঞ্জ করতে পারেন। এবং তাই গত নির্বাচনে হয়েছে প্রায় 60টি আদালতে, 60 স্টেট, ফেডারেল এবং সুপ্রিম কোর্ট, 60টি আদালত ভোট নিয়ে কথা বলেছে, এবং প্রায় প্রতিটি আদালতেই ট্রাম্প সাহেবের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এখন নতুন করে অভিযোগগুলি উত্থাপন তিনি কেন করছেন? এক, আমি যেটা বললাম, আমাদের মনে সন্দেহ জাগানো যে আমাদের নির্বাচনী ব্যবস্থা ভুল আছে, খারাপ আছে, দুর্বল আছে, এতে বিদেশের হস্তক্ষেপ করতে পারে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, তার চেয়েও ভয়ের কথা, এটা নিয়ে কথা শুরু হয়েছে, তা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব আগামী মধ্যবর্তী নির্বাচনে যদি পরাস্ত হন, যদি কংগ্রেস তার হাত থেকে চলে যায়, এবং যদি কংগ্রেস তাকে আবারও ইমপিচ করার উদ্যোগ নেয়, সেই ভয় থেকে তিনি হয়তোবা পুরো নির্বাচনটাকে বাতিল করে দেবেন। তিনি বলবেন যে নির্বাচনটাই ভুল, নির্বাহী আদেশের মাধ্যমে তিনি পুরো নির্বাচনকেই রিজেক্ট করবেন। অথবা তার চেয়েও ভয়ের কথা, তিনি আইন ব্যবস্থা করে এমন ব্যবস্থা তিনি নেবেন, এমন আইনি ব্যবস্থা নেবেন যে পুরো নির্বাচন ব্যবস্থাকে তিনি বাতিল ঘোষণা করতে পারেন। আমি বলছি না এক্স্যাক্টলি তিনি মার্শাল ল দেবেন, কিন্তু এমন ব্যবস্থা তিনি করতে পারেন যে ব্যবস্থায় ফেডারেল সরকারের সিদ্ধান্ত স্টেটের উপরে চাপানোর ব্যবস্থা তিনি করতে পারেন। তার ফলে এতদিনের যে নির্বাচনী ব্যবস্থা তা আমরা ব্যাহত হতে পারে, সেই ভয়টা এখন পাচ্ছি আমরা। আগামীকাল বা পরশু কথা বলবো, তিনি কি ডকুমেন্ট রিলিজ করলেন আমরা হাতে এখনো পাইনি, মাত্র তিনি ঘোষণা করেছেন, এই নিয়ে আমরা কথা বলবো। আর একটা বলে শেষ করছি আমি, আর সবচেয়ে স্ট্রাইকিং যা হচ্ছে, এই ভাষণ কিন্তু আমেরিকার টেলিভিশন, একটি টেলিভিশন ছাড়া, ফক্স নিউজ ছাড়া কেউ কিন্তু লাইভ ব্রডকাস্ট করেনি। CNN করেনি, NBC করেনি, ABC করেনি, CBS করেনি, এমনকি MS নাও পর্যন্ত করেনি। MS নাও ইন্টারেস্টিং কাজ করেছে, শুরু করেছিল তারা ট্রাম্প সাহেবের ভাষণ দিয়ে, 5 মিনিট পরে বললো উনি এত মিথ্যা বলছেন, আসলে আমরা এটা অ্যানালাইজ করি। CNN যেমন বলছে আমরা এটা প্রকাশই করবো না, আমরা পরে বলবো, দেখি উনি কতগুলো মিথ্যা কথা বললেন। তার ফলে একদিকে ট্রাম্প সাহেব আমাদের মনে অনাস্থা চেষ্টা করছেন, অন্যদিকে মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে বোঝাচ্ছেন ট্রাম্প সাহেবের বক্তব্যগুলি বিশ্বাস করো না। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি একটি প্রশ্ন রাখতে চাই যে আমরা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তো স্বাভাবিকভাবে সর্বোচ্চ ব্যক্তি, তো গণমাধ্যমের যে ভূমিকাটা আজকে আপনি দেখলেন, আপনি নিজেও যেটা বর্ণনা করলেন যে অতিরিক্ত মিথ্যা কথা বলছেন, তো এখন থেকে যদি গণমাধ্যমের ভূমিকা এমন থাকে, সামনের দিনগুলোতে গণমাধ্যমের ভূমিকা কেমন হতে পারে বলে আপনি মনে করেন? ট্রাম্প আজকে আবারও হুমকি দিয়েছে যে যারা আমার ভাষণ প্রচার করেনি, যারা আমার ভাষণ নিয়ে প্রশ্ন তুলছে, তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হতে পারে। আমরা জানি এর আগে ট্রাম্প সাহেবের ভাষণ এডিট করার অভিযোগে তার বিরুদ্ধে CBS-কে $14 মিলিয়ন, বা আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, ফাইন করা হয়েছিল। টাকা তারা পেও করেছে। ফলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সাহেবের হাতে অনেক ক্ষমতা আছে মুক্ত তথ্য ব্যবস্থার গলা টিপে ধরার। আমরা আগামী দিনগুলি দেখব কিভাবে এই মুক্ত তথ্য ব্যবস্থাকে তাদের অধিকার হরণ করা যায়, সে ব্যাপারে এই সরকার নানা রকম ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু পাশাপাশি আজকের ঘটনা যে প্রমাণ করলো যে তথ্য ব্যবস্থাও, আমাদের মেইনস্ট্রিম মিডিয়াও সমানভাবে তৈরি,
এই মিথ্যাচারকে চ্যালেঞ্জ করবার জন্যে। এটা আমি আগে কখনো দেখিনি, এদেশেও নয়, বিশ্বের কোনো দেশেই নয়। প্রেসিডেন্ট সাহেব ভাষণ দেবেন, ভাষণ না দিয়ে বলা হচ্ছে তিনি এই মিথ্যা কথা বলছেন সাইমালটেনিয়াসলি। আমি অন্তপক্ষে দেখিনি জিনিসটা কখনো। ধন্যবাদ আপনাকে। গণমাধ্যম সোচ্চার হোক, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সহ আন্তর্জাতিক যে কোনো গণমাধ্যমে, এটাই সংবাদকর্মী হিসেবে আমাদেরও প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি সাহাব ভাই আমাদের সাথে জয়েন করেছেন, এছাড়া রানা ভাই আছেন। রানা ভাই, ছোট্ট করে কি একটু বলবেন? আমরা জানি যে AQR ইন্ডেক্স, যেটা বাতাসের ধূলিকণা সহ বিভিন্ন ধরনের তথ্য আমরা পেয়ে থাকি, 6.603 মিশিগানে চরম আকার ধারণ করেছে, জনজীবনে চরম দুর্ভোগে হয়েছে আমরা যেটা খবর পেয়েছি। মিশিগানে অবস্থা যদি একটু কিছুটা দর্শকদের বলতেন। জি, ধন্যবাদ। সকলকে সালাম ও শুভেচ্ছা। অনেকদিন পর হাসান ভাইকে দেখলাম। আসলে গত দুদিন থেকে আমরা তো বাইরেই বেরোচ্ছি না বলতে গেলে, মানে প্রয়োজন ছাড়া। গ্যারেজের ভেতর থেকে গাড়িতে উঠছি, আবার বাইরে থেকে এসেও গ্যারেজে নামছি। তো খুব অবস্থা খুবই ভয়াবহ আমি বলবো। আকাশই দেখা যাচ্ছে না। আকাশের দুদিন থেকে মনে হচ্ছে যেমন আকাশের কোনো রঙই নেই। একটু আগে আমি একটা ছবি তুলেছি বিকেলের দিকে 7:30টায়, এটা আমি আমার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি। সূর্য আজকে ছিল অনেক এমন নিষ্প্রভ যে মনে হচ্ছিল যে সূর্য আছে কি নাই, বা সূর্যের তেজ বোধহয় একদম চলে গেছে, এরকম মনে হচ্ছিল। সূর্যের দিকে খালি চোখে তাকানো যায়, এই অবস্থা। আসলে এই যে দুহার যে কুণ্ডলীগুলো, আপনারা জানেন যে অন্টারিও তো আমাদের একদম লাগোয়া। তো এই জায়গায় তো প্রায় 800-ও বেশি ওয়াইল্ড ফায়ার। তো এমন একটা অবস্থা যে দুদিন থেকে পুরা গন্ধ, মানে ঘরের মধ্যেও 24 আওয়ার্স এসি চলছে, তারপরেও ঘরেও হঠাৎ করে অনুভূত হয় এই পুরা গন্ধটা ঘরের ভিতরে এসে ঢুকে। তো যাই হোক, অবস্থা খুবই খারাপ। তো আমার মনে হয় যে আমাদের তো ন্যাশনাল ওয়েদার সার্ভিসের যে ওয়ার্নিংটা, তারা বলছে যে বাতাসের মান খুবই বিপজ্জনক পর্যায়ে। এটা আমি এখন দেখলাম, এখনই ফোনে দেখাচ্ছে যে ওটা 435-এর মতো। তো এই ইন্ডেক্সটা আসলে আমি খুব ভালো বুঝি না, এটা নিয়ে হয়তো আর একটু পড়াশোনা করতে হবে। তো এক কথায় যে এটা খুবই খারাপ। এবং মিশিগান না শুধু, একদম নিউ ইয়র্ক থেকে শুরু করে মিনেসোটা, তারপর ওহাইও, এই গোটা বেল্টটাই পলিউটেড, খুবই দূষিত ওয়েদার। তো আমরা আশা করব যে এই অবস্থার যাতে শীঘ্রই সমাধান হয়। তো এর জন্য তো একমাত্র কাম্য হচ্ছে যে ওয়াইল্ড ফায়ার যদি একটু স্তীমিত হয়ে আসে, এই জন্য বৃষ্টি দরকার। তো বৃষ্টির মানে আগামীকাল আমরা দেখছি আমাদের বৃষ্টি আছে ফোরকাস্টে, বাট আমি জানি না কানাডার অন্টারিও বা ওই অঞ্চলের কি অবস্থা। তো যদি একটু বৃষ্টি হয় আর এই দাবানলটা কমে আসে, তাহলে হয়তো একটু স্বস্তি ফিরবে আমাদেরও। এবং কানাডার অবস্থাও আরো খারাপ, টরন্টো শহরের অবস্থা ভয়াবহ। তো এই হচ্ছে মোটামুটি খবর। আরিফ, ধন্যবাদ আপনাকে। হাসান ভাই, মনে হয় কোনো খবর যোগ করবেন আপনি? ধন্যবাদ। শাহাব ভাই, আমি যে বিষয়টি বলতে চাই, খুব স্বাভাবিকভাবে আমরা একটি সংবাদে দেখলাম যে শেষ 6 বছরে যারা ওষুধ কিনেছে, বিশেষ ধরনের ওষুধে যারা অনিয়ম হয়েছে, তাদের জন্য একটি ভালো খবর আমরা গণমাধ্যমে দেখেছি। যদি টাইম টেলিভিশনের দর্শকদের জন্য আপনি একটু ব্যাখ্যা করতেন। এটা বেসিক্যালি এটা আমরা অনেক দিন ধরে কমপ্লেন করতেছিলাম, আমরা ফার্মেসি গ্রুপ বা ফার্মেসি অ্যাসোসিয়েশন, এটা এবং এফটিসির কাছে অনেক লসুটও হয়েছে। এবং যতই আমরা লসুট করি না কেন, এই বিগ চেইন পিবিএম যেটা বলে, সিবিএস বলেন, হিমেনা বলেন, তারা সামহাও এই কেসগুলোতে জিতছে। কারণ যেরকম অনেকগুলো কেস হয়েছে আমরা করেছিলাম, যেরকম CBS owning, they have their own insurance company, they have their own doctor inside the pharmacy, and they also own the pharmacy themselves. And আমরা যখন বিলটা পাঠাই, ওই বিলটাও তাদের মাধ্যমে তারা পে করে, তাদের PBM এর মাধ্যমে। এবং তারা এটা করে কি, আমাদের যে ইনফরমেশন আছে, ইনফরমেশনটা নিয়ে তারা পেশেন্টকে ইমেল করে অথবা চিঠি করে, তুমি কেন এদের ফার্মেসি থেকে নেবা, তুমি আমাদের কাছ থেকে মেল অর্ডারে আমরা তোমাকে পাঠাবো, তোমার কোপে অনেকটা কম হবে, তুমি যে রিটেল ফার্মেসি থেকে নেওয়ার থেকে কম হবে। আর যেটা তারপরে আরও কিছু জিনিস হয়েছে, কিছু ড্রাগ আছে
তার বিশেষ করে ইনসুলিন এবং আরও কতগুলো দামি ওষুধ, তারা আমরা যেটা বলি অ্যাভারেজ হোলসেল প্রাইস, এটা আর্টিফিশিয়ালি তারা ইনফ্লেট করছে। কারণ হলো তারা এই সমস্ত ম্যানুফ্যাকচারের সাথে একটা ডিসকাউন্ট আছে। এখন একটা ওষুধের দাম যদি তারা যেখানে হওয়ার কথা $300 $400, সেখানে তারা যদি $500 করে রাখে এবং তারা যদি বলে আমরা তোমার এই ম্যানুফ্যাকচারার তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাকে 20% রিবেট দিব, তখন তারা কিন্তু এইখানে রিবেটটা সিবিএস নিজে পাচ্ছে, আবার $100 মতো তারা রিবেটটা পাচ্ছে। এই কারণে হচ্ছে কি আমরা যারা সাধারণ লোক যখন আবার ওই ওষুধটা কিনতেছে অথবা ইন্স্যুরেন্সে যাচ্ছে, তার যদি ডিডাক্টেবল থাকে যে কত পার্সেন্ট ডিডাক্টেবল এবং হাই, ওই হিসাবে তার ডিডাক্টেবল কিন্তু আলটিমেটলি ওই তার কোপেটা বেড়ে যাচ্ছে ইনডাইরেক্টলি। তা এই প্র্যাকটিসটার জন্য সিবিএস এবং আরও কিছু কিছু পিবিএমকে সু করা হয়েছে। তারা আলটিমেটলি তারা এফটিসির সাথে একটা অ্যাগ্রিমেন্ট আইছে, তারা এই সমস্ত ড্রাগগুলো অ্যাফোর্ডেবিলিটির প্রাইসে রাখবে এবং এই প্র্যাকটিসটা বন্ধ করবে। আর তারপরে তারা রিটেল ফার্মেসি আমরা যারা আসি তাদেরকে একটা সামঞ্জস্যপূর্ণ একটা প্রাইস দেবে, যাতে আমাদের নেগেটিভ প্রাইসটা না হয়। অনেক সময় দেখা গেছে তার আমরা একটা প্রাইস পাচ্ছি যেটা ওই দামে আমরা কিন্তু কোথাও থেকে কিনতে পারি না, 5% এমনকি 7% কম থাকে। কিন্তু এই ঔষধগুলো আবার তারা যখন তাদের নিজস্ব ফার্মেসি থেকে বিল করে, তারা কিন্তু কমে কিনতেছে, তারা অনেক অ্যাডভান্টেজটা পাচ্ছে আমাদের এই সমস্ত ফার্মেসি থেকে। যে কারণে রাইট এইড কিন্তু এই কারণেই কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ তাদের নিজস্ব কোনো পিবিএম ছিল না। তারা এই কস্ট সিবিএসের কারণে এবং আরও কতগুলো পিবিএম আছে, এক্সপ্রেস স্ক্রিপ্ট, হিউম্যানা, এদের কারণে কিন্তু তারা বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ শাহ ভাই। আশা করি অনেকে কিছুটা হেল্প পাবে। এখন মনে কিছুদিন এটা টাইম লাগবে, কতটা কি তারা তাদের সাথে অ্যাগ্রিমেন্টটা হয়েছে আর কি। কিন্তু তারাও অনেক সময় পিবিএম ইজ এ বিগ শার্ক, তারা বিভিন্নভাবে তারা আরেকটা আইন অথবা তাদের নিজস্ব মতো আইন তৈরি করবে, যাতে আমাদের মতো স্মল ফার্মেসিকে চুষতে পারে আর কি, যাতে তারা আমাদের বিনা পয়সায় খাটাতে পারে বলতে গেলে। ধন্যবাদ শাহ ভাই, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আপনি। আমি আর আপনার যেটা এখন যেটা আপনার দেখছেন, উনি বললেন যে আমাদের নিউ ইয়র্কের অবস্থা কিন্তু খুবই খারাপ। হঠাৎ ইদানিং কিন্তু সবাই কিন্তু মাস্ক পরতেছে এবং সব অনেকে N95 মাস্ক খুঁজতেছে। কারণ আমি নিজেও দেখছি, কালকেও জ্যাকসন হাইটে কিন্তু সবারই কিন্তু চোখ জ্বলতেছে এবং চোখেও পর্যন্ত দেখতেছে না, এত খারাপ অবস্থা। সর্দি তো আরম্ভ হয়ে গেছে, নাকের অবস্থা খুবই খারাপ। জানি না কালকে এটা ঠিক হবে কিনা। এখন আমি জানি না, আমাদের প্রেসিডেন্ট সাহেব দেখা গেল হঠাৎ কেনাটাকে বম করে আরম্ভ করলো, তোরা কেন এগুলো আমাদের বাতাস ছাড়লি আর কি। হাসান ভাই কিছু পারলো না, বাতাসই ছেড়ে দিল শেষ পর্যন্ত। হ্যাঁ, বাতাসকে বম করা আরম্ভ করলো আর কি। ধন্যবাদ শাহ ভাই, অনেক ধন্যবাদ। নাজমুল ভাই, একজন সংবাদকর্মী হিসেবে আমি একটি প্রশ্ন রাখতে চাই। খুব স্বাভাবিকভাবে এখানে যারা বসবাস করে বাংলাদেশি কমিউনিটি, আমরা জানি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হাব হচ্ছে নিউ ইয়র্ক, সবচেয়ে বড় বাংলাদেশি কমিউনিটির বসবাস। এরপরে যদি অন্যান্য স্টেটে আমরা যদি তাকাই, মিশিগান, তারপরে আপনার লস অ্যাঞ্জেলেস, এই জায়গাগুলোতে আছে। তো অধিকাংশ বাংলাদেশিরা এখানে এসে খুব স্বাভাবিকভাবে যে কোনো কেসের প্রসেসের জন্য একজন বাংলাদেশি অ্যাটর্নিকে খুঁজে, যেন সুন্দরভাবে যে কোনো মনের কথাকে যেন তারা প্রকাশ করতে পারে। কিন্তু আমি অধিকাংশ বাংলাদেশিদের মধ্যে দেখেছি যে এই বাংলাদেশি অ্যাটর্নিদেরকে নিয়ে কিছুটা বিরূপ মানসিক অবস্থা তাদের আছে, বিরূপ প্রভাব আছে। বিরূপ প্রভাব বলতে কি, আমি যেমন তাদের সাথে যে কোনো বিষয়ে কথা বলেছি বা যে কোনোভাবে কাছে যাওয়ার চেষ্টা করেছি, যে আপনারা কেন অমুক আছেন তমুক আছেন, আপনারা গেলে একটু কথা বলতে পারেন। কেউ অধিকাংশ অভিযোগ করেছে জাস্ট অ্যাট ফার্স্ট সাইট, যে অফিসারে ঢুকলো, আপনাদের যারা অ্যাটেন্ডেন্স থাকে তাদের অ্যাটিটিউড,
মানে শুরুতেই তারা সেখানে একটা ধাক্কা খায় আন্তরিকতার জায়গাতে, অধিকাংশ লোক বলছি, সবাই না, মানে তারা কনফিডেন্স লেভেলটাকে লো হয়ে যায় তাদের ওই ধাক্কাতেই। পরের ধাক্কায় গিয়ে যদি অ্যাটর্নির সাথে যখন তারা মুখোমুখি হয়, তারা অধিকাংশ অ্যাটর্নির, বাংলাদেশি অ্যাটর্নির ক্ষেত্রে 60% কিংবা 70% স্যাটিসফাইড হয়, 100% স্যাটিসফাইড হয়ে বের হয়ে আসতে পারে না। তারা দুটো স্টেপে কনফিডেন্ট লেভেলটা অনেকেরই লো হয়ে যায়। এই বিষয়ে আপনার কোনো, আপনি দীর্ঘদিন এই পেশার সাথে সম্পৃক্ত, খুব সুন্দর চমৎকারভাবে গুছিয়েও কথা বলছেন, মানুষ আকর্ষিত হচ্ছে। তো এই বিষয়ে, এই অ্যানালাইসিস নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা সরাসরি দ্য লয়ারদের প্রফেশনের সাথে জড়িত। তো তার আগে দিয়ে আপনাকে আমি একটা জিনিস বলি। আপনি এখানে একটা পার্সেন্টেজ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে 100% স্যাটিসফ্যাকশন। 100% স্যাটিসফ্যাকশন আপনি যদি প্রফেশনালদের কাছ থেকে চান, আমার মনে হয় যে এটা চাওয়া উচিত হবে না। এই জন্যই উচিত হবে না যে নো lawyer can give you 100% satisfaction. The no doctor can give you 100% cure. আপনাকে 100% ডায়াবেটিস থেকে ভালো করতে পারবে না, ডায়াবেটিস কন্ট্রোল করতে পারবে, তো ডায়াবেটিস আপনার ভালো হবে না। সেম ওয়েতে আপনি যদি মসজিদে নামাজ পড়তে যান, হুজুরের কোনো না কোনো ভুল আপনি পাবেন। তো আমি বলতেছি যে এই 100% স্যাটিসফ্যাকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকচুয়ালি আমাদের প্রতি দেয় নাই। যে জিনিসটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে যে আমরা 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট। এর বাইরে আপনি যা পাইবেন, এটা লেস দেন 100%। স্টার্টিং উইথ দ্যাট, বাঙালি লয়ারদের ব্যাপারে আপনি যদি বলেন, তাহলে আমি বলবো যে এইখানে যাদেরকে লয়ার হিসেবে দাবি করা হয়, বলা হয়, আপনি অনেক বাঙালি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে দেখবেন, তারা ঠিকমতো লয়ারের নাম বলতে পারে না। রাইট। কেন বলতে পারে না? কারণ যাদের সাথে তারা ডিলিং করে তারা অ্যাকচুয়ালি লয়ার না। তো লয়ার আমি যাদেরকে বলছি তারা হচ্ছে যে স্টেট, যেমন নিউ ইয়র্ক স্টেট, এইখানে যারা সার্টিফাইড মিনিং লাইসেন্সধারী অ্যাটর্নি অ্যাট ল। এখন বাংলাদেশ থেকে কেউ যদি অ্যাডভোকেটশিপ পাস করে এসে এইখানে যদি উনি নিজে বিজনেস ওপেন করে, সে যদি ফর্ম ফিল আউটে মানুষকে সাহায্য করে, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যদি লয়ার বলেন, তাহলে আমি লয়ার একটা আপনি ক্রাইটেরিয়াটা আপনাকে বলে দিই যে কে অ্যাকচুয়ালি লয়ার। প্রথমে তার দিকে তাকায় আপনি প্রথম প্রশ্নটা করবেন যে আপনি কি এই দেশে লাইসেন্সধারী কিনা, জাস্ট আপনি সার্টিফাইড কিনা, নট সার্টিফাইড, লাইসেন্সড। সেকেন্ড কোয়েশ্চেন যেটা হবে, তার চোখের দিকে তাকায় বলবেন, আমার যদি কোর্টে যেতে হয় আপনি কি আমার সঙ্গে যাবেন কিনা, সেকেন্ড কোয়েশ্চেন। এন্ড থার্ড এন্ড ফাইনাল কোয়েশ্চেন যেটা হচ্ছে, আমার সাথে যদি ইমিগ্রেশনে যেতে হয় আপনি কি আমার সাথে ইমিগ্রেশন অফিসারের সামনে বসতে পারবেন কিনা। 3 কোয়েশ্চেন। আমরা বাঙালি হিসাবে অনেক প্রশ্ন করি, এই নয় বিনয়ে পেঁচায় ঘুচায় অনেক প্রশ্ন করি। 3টা প্রশ্ন করেন, আপনি কি আমার সাথে ইমিগ্রেশন অফিসারের সামনে বসতে পারবেন, কোয়েশ্চেন 1। কোয়েশ্চেন 2, আপনি কি জাজের সামনে আমার সাথে নিয়ে সামনে আর্গুমেন্ট করতে পারবেন, কোয়েশ্চেন 3, আপনি কি অ্যাকচুয়ালি এই দেশের লাইসেন্স প্রাপ্ত লয়ার কিনা। আপনি যদি আমারে জিজ্ঞেস করেন, আমি 3টা ইয়েস বলবো। কেন বলবো যে 3টাতে কোনোটাতেই আমার কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। এর নিচে, এর বাইরে যারা আছে, দে আর নট লাইসেন্সড লয়ার্স। তো সেইখানে আপনার এই স্যাটিসফ্যাকশনটা ওই জায়গাতে আসে। সেকেন্ডলি আমি যেটা বলবো, ইয়েস, এখন কিছুটা আদব কায়দার ব্যাপার রয়ে গেছে। আমাদের অনেক বাঙালি ক্লায়েন্ট আছেন, তারা ওই তাদের যে ওই যে গ্রিডিংস যেটাকে বলা হয়, এই গ্রিডিংসটা তারা আশা করে। সেটা হচ্ছে আমি এটা ওনাদেরকে সম্মান করি, তাদেরকে একটা সালাম দেওয়া, সুন্দরভাবে বলা, গুছায় বলা, তারপরে কেসটা কোন দিকে যাবে, এই জিনিসগুলো যদি আপনি বলেন, তো ওইখান থেকে অনেক ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড থাকে। কি হবে না হবে এটা ক্লায়েন্ট কিন্তু লয়ারের চেয়ে ভালো বুঝে, বুঝছেন। সে কেন যাচ্ছে লয়ারের কাছে, এই জন্যই যাচ্ছে যে লিগাল ম্যাটার রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা আছে, এটা তার পক্ষে করা সম্ভব না। এই যে আজকে দেখলেন যে ট্রাম্প সাহেব আজকে এত তর্জন গর্জন হুঙ্কার এই সেই দিলেন হোয়াইট হাউসের থেকে বসে, কালকে ওনারা জিজ্ঞেস করেন, উনি বলবে টক টু মাই লয়ার। এই যে 2 বছর আগে যখন ইলেকশনের আগে আপনি দেখছেন এই ম্যানহাটনে বসে ট্রাম্প কিন্তু চুপ করে বসে থাকতো টেবিলের পাশে, তার পাশে 2 পাশে লয়ার থাকতো, তারাই কিন্তু আর্গুমেন্ট করতো। ট্রাম্প 2-4টা কথা বলার চেষ্টা করতো, ঠাস করে জাজে বলতো যে তুমি চুপ করে বসো, তোমার লয়ার কথা বলতে। একদিন তো ওনাকে বললো যে তুমি যদি এরপরে কথা বলো আমার কোনো উপায় থাকবে না, তোমাকে আমার কোর্টের থেকে ইজেক্ট করতে হবে, তোমাকে কোর্ট থেকে আমার বের করে দিতে হবে। সো লয়ার ইজ এ ভেরি পাওয়ারফুল পিপল ইন দিস কান্ট্রি।
তারা ক্লায়েন্টকে যখন কোর্টে রিপ্রেজেন্ট করে, ইট ইজ দ্য জাজ অ্যান্ড দ্য লয়ার অ্যাকচুয়ালি helping or trying to find out the fact about their client or about their prospective, respondent or plaintiff. তো এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে ভাইয়া, আপনি যেহেতু মিডিয়ার সঙ্গে আছেন, আপনার সাথে অনেকেরই ইন্টারাকশন হয়, আপনি যেহেতু কমিউনিটির সবার সঙ্গে কথা বলেন, উইথ ডিউ রেসপেক্ট আমি এটি আপনাকে বলবো যে এই ধরনের কমপ্লেনগুলো ম্যাক্সিমাম আসে কিন্তু যারা অ্যাকচুয়ালি নন লয়ার, যারা অ্যাকচুয়ালি লাইসেন্সড লয়ার না। লাইসেন্স লয়ারের 3টা ক্যাটাগরি আপনাকে বলে দিলাম। প্রথমে জিজ্ঞেস করবেন যে সে নিউ ইয়র্ক স্টেটে লাইসেন্সধারী কিনা, নিউ ইয়র্ক স্টেটে আপনি যদি নিউ ইয়র্কে থাকেন। যদি আপনি শিকাগোতে থাকেন জিজ্ঞেস করবেন যে আপনি কি ইলিনয় স্টেটে লাইসেন্সধারী কিনা। আপনি যদি ক্যালিফোর্নিয়াতে থাকেন আপনি জিজ্ঞেস করবেন আপনি কি ক্যালিফোর্নিয়া স্টেটে লাইসেন্স ওলা কিনা। 1 2 আপনি যদি কোর্টে যেতে হয় আমার সাথে কোর্টে যাবেন কিনা। ভেরি সিম্পল আনসার। 3 আমাকে যদি ইমিগ্রেশন অফিসার ফেস করতে হয় আপনি আমার সাথে ফেস করবেন কিনা। উনি যদি 3টারই আনসার যদি ইয়েস হয়, 3টা আনসার ইয়েস হতে হবে। 3টা আনসার যদি ইয়েস হয় দ্যাট ইজ এ লাইসেন্সড লয়ার অন দ্যাট পার্টিকুলার স্টেট। আর স্যাটিসফ্যাকশনের কথাটা এটাই বলবো যে হ্যাঁ এইটা ওইটা মানুষের অ্যাকচুয়ালি বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে। ইটস এ হিউম্যান সাইকোলজি। আপনি তো ধর্মীয় ব্যাপারটাকে সামনে নিয়ে চলে আসলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ধর্মীয় ব্যাপারটা এই জন্য আমি বললাম, আজ পর্যন্ত আমি দেখি নাই যে কোনো হুজুরের উপরে কেউ 100% স্যাটিসফাইড। যে লোক জন্মের পরে আজান দিয়ে আপনাকে এই দুনিয়াতে নামের জন্য একটা দেয়, আমি নিজেও অনেকের জন্য আজান দিয়েছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আবার যে লোক মৃত্যুর পরে আপনাকে কবরে দেওয়ার পরে দোয়া করে দেয় যেন আল্লাহ আপনাকে বেহেশত নসিব করে, তাদের উপরেও মানুষ কিন্তু স্যাটিসফাইড না, নট 100%। আমি এই জন্যই বলতেছি আমরা একমাত্র 100% স্যাটিসফাইড অ্যাজ এ মুসলিম অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর বাইরে আমরা না। এইখানে আমি আরেকটা জিনিস যোগ দিয়ে বলি, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে সামহাট আমাদের দেশের লোকজন আমাদের চেয়ে এই জুইশদেরকে ভালোবাসে। When it comes to Hamas, when it comes to the Gaza, when it comes to Muslim, we are all for it. When there is a case, especially New York City, আমার একটা যোগ্য লয়ার আছে। ভাই যোগ্য লয়ারটা কি? আমার একটা জুইশ লয়ার আছে। What the heck is that? আপনি জুইশ লয়ার নিছেন আর সে কি মনে করেন আপনার বেহেশতে নিয়ে যাবে, না কোর্টে জাজেরে দিয়ে আপনারা পার করে দিবে? আপনি মনে করেন যে সে পিছনে ছোট টুপি লাগায় আর জাজে নিজে ছোট টুপি লাগায় বসে আছে আর তারা নিজেরা কথাবার্তা বইলা একটা সমঝোতার ভিত্তিতে আপনারা কেস দিয়ে দিবে? ইটস ইম্পসিবল। ইউ হ্যাভ এ ভেরি রং ইমপ্রেশন। বাট ইয়াস, জুইশরা আমি বলবো না যে খারাপ লয়ার। ইউ নো ওয়াই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অ্যাকচুয়ালি তৈরি করছে হযরত মুসা আলাইহিস সালামের মতো, যে এরা আজীবন খালি আর্গুমেন্টের উপরেই থাকে। সো টেক এ লয়ার হু অ্যাকচুয়ালি মেক্স দ্য আর্গুমেন্ট ফর ইউ, এন্ড আই বিলিভ দ্য জুইশ পিপল আর দ্য বেস্ট পিপল। ওরা মরে যাবে তারপরেও আর্গুমেন্ট ছাড়বে না। সো অ্যাকচুয়ালি আপনার এই ধরনের লয়ারের প্রয়োজন আছে যে আপনার পক্ষে আর্গুমেন্ট করতে পারে। এখন আপনার বাঙালি লয়ার যদি আপনার পক্ষে ওইরকম আর্গুমেন্ট করতে পারে, আপনার কেসের ব্যাপারে আর্গুমেন্ট করে, হায়ার হিম অর হায়ার হার। এটাই হলো আমার কথা। ইউ উইল বি স্যাটিসফাইড ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ। আমি যে প্রশ্নটি রাখতে চাই এটি করে আমি আমার অনুষ্ঠানটা শেষ করব। আমি বিশেষ করে আমি বাংলাদেশি কমিউনিটির একটা বড় অংশকে দেখেছি পলিটিক্যাল অ্যাজালেম করতে। ন্যাচারালি আজকে থেকে 2 বছর আগে 1.5 বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্পের আমরা এখন যে অবস্থান দেখছি তখন সেটা ছিল না। অ্যাজালেম কেস করেছে খুব চমৎকারভাবে, লয়ার তাদেরকে বলেছে, বাংলাদেশি লয়াররাই বলেছে ফর্মটা ফিল আপ করে চলে যাও। কিন্তু ওইখানে যে রিজনগুলো দিলাম, জাস্ট পলিটিক্যাল অ্যাজাইলেম, লাইভ থ্রেট, রিজনগুলো আমি লিখলাম, কিন্তু ওই লয়ার কি করলো, ওই ফর্মটা পূরণ করে নিয়ে নিল। কিন্তু ওই ফর্মের রিলেটেড যে ডকুমেন্টেশন যেটা আমি লিখলাম, ওই রিলেটেড ডকুমেন্টেশনটা চাইলই না। দেখা গেছে 2 বছর আগে, আমারই অনেক পরিচিত আছে, দেখা গেছে সে যখন জমা দিয়েছে ন্যাচারালি ওয়ার্ক পারমিট, অথরাইজেশন, সোশ্যাল সবই চলে এসেছে। তা আমি যে কথাটি বলতে চাই, আমি ওসব কিছু মানুষকে বলেছি যে তুমি তোমার লয়ারকে গিয়ে জিজ্ঞেস করো যে এই যে ফর্মটা যে সে জমা দিল, যে ডকুমেন্টেশন রিলেটেড নিল না, কি বলবে? তা আমার কথা শুনে তারা, আমি বললাম তো যে অনেকেই আছে, তখন কথা বলতে গেছে তারা কোনো উত্তর দেয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনার এই প্রশ্নটার জন্য। আমি যখন প্র্যাকটিস আজকে থেকে 25 বছর আগে যখন ইমিগ্রেশনের প্র্যাকটিসটা যখন শুরু করি, আমার প্রথম কেসটাই ছিল অ্যাসাইলামের কেস। প্রথম কেস যেটা আমি কোর্টে হাজিরা দিলাম সেটা একটা অ্যাসাইলামের কেস ছিল, দ্য ফার্স্ট কেস। আমি বলি পার্থক্যটা কোন জায়গাতে থাকে, সেটা হচ্ছে
যে অ্যাসাইলাম এর কেসে আলহামদুলিল্লাহ অনেক কেস আমার অ্যাপ্রুভাল হয়েছে। অনেকেই বর্তমানে আছেন যারা বর্তমানে সিটিজেন, শুধু সিটিজেন না, তাদের আত্মীয় স্বজনরাও ওইগুলো দিয়ে আসছে। তো যাই হোক, নিজের গুণগানের কথা না বলে আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্টরা কি ফেস করে সেই জিনিসটা আপনাদেরকে বলছি। সেই জিনিসটা হচ্ছে যে অ্যাসাইলামের যে নিয়ম যেটা হচ্ছে, আইন যেটা বলে এই দেশে, আর যেহেতু আমি প্র্যাকটিসিং অ্যাটর্নি এবং আমি প্রচুর অ্যাসাইলামের কেস করেছি, আমি যেটা জানি সেটাই আপনাকে বলছি, এবং এই নিয়ম এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। সেটা হচ্ছে যে অ্যাসাইলামের প্রথম যে ধাপটা সেটা হচ্ছে যে আপনার ক্রেডিবল ফিয়ার। ক্রেডিবল ফিয়ারটা হচ্ছে যে আপনার ভয় আছে, আপনি যে দেশের থেকে অ্যাসাইলাম চাচ্ছেন, যেটা আমরা বাঙালিরা সাধারণত বাংলাদেশের কথাই বলি। আগে আমরা বলতাম, আওয়ামী লীগ যতদিন শাসন করছে তখন বলতাম যে, আমি কিন্তু পলিটিক্যালি বলছি না কথাটা, আমাকে ভুল বুঝবেন না, তখন তারা বলতো যে ও আমরা বিএনপি করি কাজে আওয়ামী লীগ আমাদেরকে ধাওয়া দিচ্ছে। যখন বিএনপি সময় ছিল তখন বলবো আওয়ামী লীগ আমাদেরকে ধাওয়া দিচ্ছে। অনেকে আবার মিডল গ্রাউন্ডটা বেছে নিত, তারা বলতো যে আওয়ামী লীগ বিএনপি তো না, আমরা জাতীয় পার্টি করি। এই তিনটা ছিল। শুধু তাই না, আবার অনেকে কিন্তু বলতো যে আমরা জামাতে ইসলামী করি। তো এই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি, এই চারটা পার্টি হচ্ছে আমাদের মূল, যেটা দিয়ে এইখানে আপনি যেহেতু বললেন পলিটিক্যাল অ্যাসাইলাম, আপনি যদি বলেন যে বিকজ অফ দ্য পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আপনার সমস্যা হচ্ছে এই জন্য আপনি দেশে যেতে পারেন না, অবশ্যই আপনাকে একটা পলিটিক্যাল পার্টি উল্লেখ করতে হবে এবং জেনুইনলি ওই পার্টির মেম্বার ছিলেন, অথবা ওই পার্টির সম্পৃক্ততার কারণে হোক, আপনার আত্মীয় স্বজনের সম্পৃক্ততার কারণে হোক, এগুলো সবই কিন্তু ওই পলিটিক্যাল অ্যাসাইলামের মধ্যে পড়ে, হুইচ ইজ এ লেজিটিমেট রিজন। এখন এই লেজিটিমেট রিজনটা আপনাকে একটা ফর্মে উল্লেখ করতে হয়, এবং সেইখানে অনেকগুলো কোশ্চেনারি আছে, ইয়েস নো আনসার করতে হয়, এবং ব্রিফলি আপনাকে এটা বলতে হয়। আপনি যখন ব্রিফলি এটা বলেন, আপনি এই যে I-589 এই ফর্মটার নাম্বার, এই ফর্মটা যখন আপনি ফাইল করবেন, ইমিগ্রেশন ওদের কথা হলো যে আমাদের কাছে এত অ্যাপ্লিকেশন আছে যে আমরা এইগুলা সঙ্গে সঙ্গে প্রসেস করতে পারি না। যেহেতু আমরা প্রসেস করতে পারি না, এটাতে সময় লাগবে, এইটাতে অ্যাসাইলাম অফিসার অ্যাসাইনমেন্ট করতে হবে। সো মিন টাইম আমরা তোমাদেরকে অ্যালাউ করছি তোমাদের ওয়ার্ক কার্ডের জন্য। তো ওই ওয়ার্ক পারমিটটা যখন আসে তখন আপনি ওটা দিয়ে সোশ্যাল সিকিউরিটি নাম্বার করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারেন, আপনি ইভেন ড্রাইভিংস লাইসেন্স নিতে পারেন, হুইচ ওয়াজ এ ভেরি নর্মাল থিং আনটিল ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আসার পরে উনি এটাতে আমূল একটা পরিবর্তন আনছে, এবং সেই আমূল পরিবর্তনটা এটাই হচ্ছে যে ফাইল করতে পারবা, এবং উনি মাঝে মাঝে অনেক সময় অনেক গভর্নমেন্ট যে এক্সপার্টাইটেড প্রসেস, তাড়াতাড়ি প্রসেস করে দিবে। আমার মনে হয় আপনার মূল প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে, কারণ আমি আবার প্রশ্ন মনে রাখতে পারি, যার জন্য আমি জাজের প্রশ্নের উত্তর দিতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে, এবং জাজ আমার কেস অ্যাপ্রুভ করে ওই কারণে, কারণ আমি মনে রাখছি কি বলছিল। আপনার প্রশ্নটা ছিল যে তখন তো তাকে ডকুমেন্টগুলোর কথা বলা হয় নাই, তো যেহেতু তাকে ডকুমেন্টগুলোর কথা বলা হয় না, বলে যে এটা পরে দেখা যাবে না, পরে যখন সে আবার হাজিরা দেয় যে কি ডকুমেন্ট দেবো, আমার তো কেসের তারিখ এসে গেছে, আমি ওইখানে যাব। অ্যাকচুয়ালি হয়েছে কি, এই যে এর মাঝখানে যে ক্লায়েন্টটাকে প্রিপেয়ার করতে হয়, এই প্রিপারেশনটা ওনারা করে না। আমি সেটাই বলছিলাম, এই প্রিপারেশনটা ওনারা করে না। কি জন্য আমি করে না সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওনারা মনে করে যে, আমি মানে ভালোভাবেই বলি, খারাপ ভাবেই নাই বললাম, ওনারা মনে করে যে আমার ক্লায়েন্টের সব ডকুমেন্ট রেডি করে রাখছে আর আমাকে এনে দিলে, জমা দিলেই এটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি ইজ নট। ক্লায়েন্টে মনে করে যে আমাকে লয়ারে গাইড করবে, টাইম টু টাইম আমি ডকুমেন্টগুলো আইনে প্রিপেয়ার করে দিব। আমি অনেক ল অফিসে অনেক লয়ারকে দেখছি যে তারা ডকুমেন্টগুলো পড়ে না পর্যন্ত। আমি আমার নিজের একটা কেসের এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আমি একজনকে বললাম যে ভাইয়া আপনি এরকম ডকুমেন্ট এটা দিতে হবে, এই তো উনি ওগুলো প্রিপেয়ার করে নিয়ে আসছে। তা আমি ওনার ডকুমেন্টগুলো, এটা অ্যাকচুয়ালি আপনাদের শোনা উচিত আছে, আমি ওনাকে একটু শুনে দেখেন। তো উনি সবকিছু দিলেন, এটা বহু বছর আগের কথা। উনি সবগুলো যখন জমা দিলেন, আমি প্রত্যেকটা ডকুমেন্ট একদম উপরের থেকে শেষ পর্যন্ত দেখছি, এভরিথিং ইজ ফাইন। আমি বললাম যে ভাইয়া এই ডকুমেন্টগুলো আপনি কোত্থেকে আনছেন? পরে বললো যে এইগুলো আমার ভাই পাঠাইছে বাংলাদেশ থেকে। আমি ইটস ফাইন, ইটস ওকে। সবকিছু দেখা টাকার পরে বলে আমাকে নাকি ডকুমেন্টগুলো পড়ে দেখছেন? আমি দেখছি, খুব ভালো লেগেছে, আমার ভাই অমুক পার্টির এই সেই হাবিজাবি অনেক কিছু বলছে। আমি যে ঠিক আছে, আপনি পড়ছেন কিনা? বলছে হ্যাঁ পড়ছি। তা আমি বললাম ভাই আমিও পড়ছি, আপনিও পড়ছেন আমিও পড়ছি, এই ডকুমেন্টগুলো আমি জমা দিব, কিন্তু আপনার এটা আমি জমা দিব না। উনি বললো যে কেন, কি অসুবিধাটা কি হয়েছে? আমি আপনি ভালো করে পড়ে দেখছেন? কিন্তু বললো হ্যাঁ আমি পড়ছি। আমি যে দেখেন আরেকবার, উনি দেখে টেকে কিছুই খুঁজে বের করতে পারে না। পরে আমি বললাম যে ভাই এই যে এখানে লিখছে যে 31st day of February। এখন আপনি আমারে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে কোন দেশে 31 তারিখে ফেব্রুয়ারি মাস হয়? মাই গড, আপনি এই ডকুমেন্টটা জমা দেন, এটার সাথে
আপনি সমস্ত ডকুমেন্ট জমা দেন, বেসড অন ওয়ান ডকুমেন্ট এন্টায়ার কেস ইজ রিজেক্টেড। You know why? The reason is because there is something doesn't make any sense. তো ওই যে বলে না যে আপনার ওই যে একটা কথা আছে বাংলাদেশে বলে যে আপনি যে যদি একটা ভাত টিপ দেন তাহলে নাকি পুরো হাড়িতে ভাতগুলো হয়েছে কিনা বলতে পারবেন। ও যদি একটা ডকুমেন্ট আইডেন্টিফাই করে যে ইটস a somewhat is a fraud even by mistake, it is not an authenticate document. তো আপনার দেখতে হবে যে কত সনের ফেব্রুয়ারি মাসে আপনি আনছেন, ওইটা যদি লিপিয়ার ইয়ার হয় তাহলে আপনি ম্যাক্সিমাম 29 পর্যন্ত যাইতে পারবেন, আর যদি লিপিয়ার ছাড়া হয় তাহলে আপনার 28-এ যেয়ে শেষ করতে হবে। আপনার এমন কোন দেশ নাই যে যেখানে ফেব্রুয়ারি মাসে 31 তারিখে শেষ হয়। তো এটা বলার পরে উনি বললো যে আপনি তো অনেক বড়, আমি যে একটু আগে কিন্তু আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি পড়ে দেখছেন কি? তো উনি বলছেন না আমি তো পার্টির ওগুলা পড়ছি, ওগুলো তো আপনাদের লয়ারের কাজ, আপনি দেখবেন। এটাই ছিল ওনার আনসার। তো আমি এই জন্যই বললাম যে অ্যাকচুয়ালি লয়ারের অনেক কাজ আছে। হ্যাঁ, বিফোর ইউ সাবমিট এনি ডকুমেন্টস ইউ হ্যাভ টু থরলি রিড দ্যাম, ইউ হ্যাভ টু look at all kind of pros and cons. Pro হচ্ছে এটার পক্ষে কি আছে and cons হচ্ছে এটার বিপক্ষে কি আছে। আমি এটা জমা দিলে সরকারি উকিল, জজ অথবা ইমিগ্রেশনের যে সরকারি লয়ার আছে, এই তিনটা প্রতিপক্ষকে আমাকে চ্যালেঞ্জ করবে, ওই চ্যালেঞ্জ আমি টিকবো কিনা। কাজে আমি এটাকে আপনাকে বলতেছি যে আপনি একটা ডকুমেন্ট জমা দিয়ে আপনি কেস পাবেন, আর আপনি 1000 ডকুমেন্ট দিয়ে একটা ডকুমেন্টের কারণে পুরো কেস থেকে আপনি বেরিয়ে যাবেন। সর্বশেষ আমি একটা কথা বলি, আমি অনেক কথাই বলছি, আপনারা আশা করি মনে কিছু নেবেন না। হ্যাঁ, সেটা হচ্ছে যে লাস্টলি আমি একটা জিনিস বলি। আমি একজন ভদ্রলোক, এটা অনেক দিন আগের ঘটনা, তো উনার মেইন জিনিস উনি যেটা বলছিলেন সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যাপারে, এবং উনি একজন মুক্তিযোদ্ধা। আমি ঠিক বসে আছি ক্লায়েন্ট নিয়ে, তা আমি বললাম যে ভাই আপনি তো অনেক ধরনের ডকুমেন্ট জমা দিচ্ছেন, তো জাজেরা কিন্তু আমি সোফার দেখছি মুক্তিযোদ্ধা বললেই প্রথমেই জিজ্ঞেস করে যে তোমার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে কিনা। তো আপনি তো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট তো আপনার দেখলাম না, আপনি তো মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেন নাই, তো এইটা যদি আমার যা জিজ্ঞেস করে আপনি কি উত্তর দেবেন, আমি বা কি বলবো একটু বলেন তো। আমি কিন্তু ক্লায়েন্ট প্রিপেয়ার করি, আমি কোর্টে ওঠানোর আগে পসিবল যে কোশ্চেনগুলো আসতে পারে আমি মোটামুটি প্রিপেয়ার করে নেই। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি ক্লায়েন্ট তারা অনেক স্মার্ট, আপনি যদি তাদেরকে প্রিপেয়ার করেন দে নো হাউ টু আনসার ইট, বিলিভ মি দে নো। বাংলাদেশি পিপল আর রিয়েলি স্মার্ট পিপল, বাট আপনি তাদেরকে গাইড করতে হবে। তো ওই গাইডেন্সের হিসাবে আমি বলছি, উনি আমার মুখের দিকে এরকম হা করে তাকায় রয়েছে। তো আমি বললাম যে ভাই কই সার্টিফিকেটের কথা কিছু বললেন না। তো উনি আমার দিকে তাকায় বললো কি কেন মুক্তিযুদ্ধ করলে কি সার্টিফিকেট লাগে? এই কথাটা যখন উনি বলছে আমি ওনার মুখের দিকে তাকায় বললাম যে আপনি এই কথাটা আরেকবার বলেন তো। তো উনি আমার ভাবসাব দেখে ভাবছে যে আমি বুঝি রাগ করছি ওনার উপরে, এটাই ওনার ধারণা ছিল। তো উনি ই করেছে, আমি বলছি না ভাই আপনি যে কথাটা বলছেন আরেকবার বলেন তো আমার, দেখি কি বলছেন আপনি। এইভাবে আমি ওনার চ্যালেঞ্জ একটা ছুড়ে মারছি। যখনই ওনার এই চ্যালেঞ্জটা ছুড়ে মারছি উনি একটু হতভম্ব হয়ে গেছে। তো পরে বলে যে না আমি যে বললাম আমরা তো দেশের জন্য যুদ্ধ করছি, আমরা তো সার্টিফিকেটের আশা করে তো যুদ্ধ করি নাই। অ্যাকচুয়ালি যারা মুক্তিযুদ্ধ করছে পরবর্তীতে তারা সার্টিফিকেট পাবে কিনা এইটার জন্য কিন্তু তারা যুদ্ধ করে নাই, সেই। তখন আমি বললাম যে আপনি যে কথাটা আমারে বলছেন সেম কথাটা আপনি জাজরে বলতে পারবেন? হ্যাঁ পারবো। আমি যে এই প্রশ্নটা কিন্তু আপনার আমি করবো, আপনার এই প্রশ্নটা করলে আপনি যেভাবে আমার জবাব দিচ্ছেন একটা অ্যাটিটিউড নিয়ে, সেম অ্যাটিটিউডে হ্যাঁ আপনি সেম অ্যাটিটিউডে আপনি জাজের সামনে বলবেন এই কথাটা, এবং জাজ কিন্তু আপনার মুখ আমার মুখ দুই দিকে চায় থাকবে। সরকারি উকিল কিন্তু আমাদের পাশে বসা আছে, সে কিন্তু আপনার দিকে তাকায় থাকবে। আমি প্রশ্নটা ওনার যখন ডাকলো আমি গেলাম, তো আমি অনেক ধরনের ইয়ে করার পর আপনি জানেন আমাদের একটা স্কোপ থাকে, হ্যাঁ ওইটাকে বলে ডিরেক্ট, আমি একটা ডিরেক্ট বলে এটাকে, মানে যারা এসএলএম এর কেস করেন আপনারা জানেন আপনার উকিলও কিন্তু আপনার প্রশ্ন করে, ওইটা কিন্তু ডিরেক্ট বলে, মানে খোঁচাই খোঁচাই আপনার পেটের থেকে বার করে, এটা আপনার ফেভারে যাতে যায়, মানে আপনার নিজের কাহিনী নিজে বলতেছেন। তো ওই ডিরেক্টে যায় আমি ওনাকে বললাম যে মানে হোয়ার ইজ ইউর সার্টিফিকেট, ফ্রিডম ফাইটারদের সার্টিফিকেট থাকে, তখন তো সেইটা তার ইয়ে ছিল। তখন সে বললো যে আমরা দেশের জন্য যুদ্ধ করছি, আমরা নিজেরা জানতাম না যে আমরা অ্যাকচুয়ালি বাঁচবো কি মরবো, আর আমাদের তো সার্টিফিকেটের প্রশ্নই আসে না, আর যেহেতু এখন আসছে তো আমার কাছে নাই সার্টিফিকেট, কিন্তু আমি দেশের জন্য যুদ্ধ করছি, আমি তো সার্টিফিকেটের আশায় যুদ্ধ করি নাই। এই কথাটা যখন জাজ সাহেব শুনলো তখন উনি বলল কি যে তোমার কি আরো কোনো কিছু প্রশ্ন করার আছে? আমি বললাম না ইওর অনার আই হ্যাভ নো মোর কোয়েশ্চেনস। তো ও বললো যে আমি তো প্রসিডিংটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। তো আমি একটু হয়ে গেলাম যে প্রসিডিংটা সে শেষ করে দিচ্ছে তার মানে কি বুঝলাম না। হ্যাঁ, তো তখন ওই যে সরকারি উকিল যে ছিল
তাকে বললো যে তোমার কোনো কোশ্চেন আছে? তা আমি পরে ওই মানে ওনার দিকে তাকায় এসেছে, বললো যে নো, আমার কোনো কোশ্চেন নাই। তারপরে ওই জজে আমাদের দুই উকিলের দিকে তাকায়া, ক্লায়েন্টের দিকে তাকায় বললো যে আমি এই কেসে এখন ডিসিশন দেবো, এক্ষুনি ডিসিশন দেবে, অন দ্য স্পট, ইনস্ট্যান্টলি। তা আমি যখন এই করেছি, পরে বললো যে আমি এই কেসটাতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই কেসটা অ্যাপ্রুভ করবো। এটা সে বলেই দিচ্ছে। তখন সরকারি উকিলে বলে যে তুমি যদি এই কেস অ্যাপ্রুভ করো তাহলে আমি এটা আপিল করব। এটা সরকারি উকিল, আপনি জানেন যে অ্যাসাইলাম কেস পাওয়ার পরও কিন্তু আপিল হতে পারে, আমি আপিল করব। তখন আমি ওই যে সরকারি উকিল ছিল তাকে আমি বললাম যে প্লিজ তুমি জানো যে দিস ইজ এ রিয়েলি ফ্রিডম ফাইটার, এ অ্যাকচুয়াল ফ্রিডম ফাইটার, দিস গাই কুড বি ডেড। ভাগ্য ভালো যে ও জীবনটা এসে তোমার সামনে বসতে পারছে, বাট হি ফট ফর দ্য কান্ট্রি। তখন ওই যে চুপ করে গেছে সরকারি উকিল, যা আমাদের দুইজনের মুখের দিকে তাকায় বললো কেস গ্র্যান্টেড, দ্যাটস ইট। তারপরে সে লিখে করে দিল, অন দ্য স্পটে গ্র্যান্টিং এর কাগজ দিল এবং বললো যে আপিল ওয়েভড। আপিল ওয়েভ মিনিং দ্যাট ওই সরকারি পক্ষ আমার বললো তুমি আপিল করবা কিনা, আমি বলছি না, আমি কেন আপিল করবো। হ্যাঁ, তখন সরকারি বললো, তো ওর দিকে বললো, ও আর কিছু বললো না, ও কিছু বললো না। তখন ওই যে সে ওইখানে, কারণ জাজেরা যদি ওইটা রাইট ওয়ে না করে না, তাহলে ওই 30 দিন সময় থাকে। যেমন আপনার কেস যদি ডিনাই করে আপনি 30 দিন সময় পাবেন আপিল করার জন্য, সেম ওয়েতে আপনার কেস যদি ওরা মানে অ্যাপ্রুভ করে তাহলে সরকারও কিন্তু এইটার বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল করতে পারে যে আমরা এটা মানি না, বিকজ ইটস লাইক এ ফেয়ার গেম, ফেয়ার কাইন্ড অফ প্রসিডিউর। তো আমি এই সমস্ত কথা বলার পিছনে আপনাকে এই জিনিসটাই বলতেছি যে আই রিয়েলি ডোন্ট নো ওয়েদার মাই ক্লায়েন্ট ইজ 100% স্যাটিসফাইড অর নট, বাট আই ডিড মাই বেস্ট, আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে বড় কথা আর কি, যে ক্লায়েন্ট প্রিপারেশন করানো, ক্লায়েন্টকে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের সাথে বসে ক্লায়েন্টের কথা শোনা, তারপরে যে ক্লায়েন্টের যে ডকুমেন্টগুলো সাবমিট করে সেই ডকুমেন্টগুলো অ্যাকচুয়ালি থরোলি চেক করা, চেকলিস্ট দেওয়া, হ্যাঁ চেকলিস্ট দেওয়া। আর সবচেয়ে বড় কথা হলো যে ক্লায়েন্ট কমিউনিকেশন, হ্যাঁ, যে ডেইলি ক্লায়েন্টের জিজ্ঞেস করার তো দরকার নাই আপনার, যখন আপনি বসবেন পে অ্যাটেনশন টু দ্যাট। তো এই জিনিসগুলো যদি থাকে কোনো লয়ারের মধ্যে, আমি মনে করি যে ক্লায়েন্ট শুড বি স্যাটিসফাইড। বাট to answer the whole question, yes, it is impossible to make somebody 100% satisfied. এটা এক্সপেকটেশনের বাইরে, আমি নিজেও এটা আশা করি না। অনেকেই হয়তো বিভিন্ন কারণে ডিসস্যাটিসফাইড থাকতে পারে, সো আই রিয়েলি ডোন্ট নো দ্য রিজন ফর ইট, বাট ওয়ান গুড থিং ইজ দ্যাট the most amount of people is happy about you, you know that you're doing your job right. থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অ্যাটর্নি নাজমুল আলম। আপনার কাছে, আমার কাছে মনে হয় যে কমিউনিটি বিনির্মাণে যারা সত্যিকারের অ্যাটর্নি অ্যাট ল, আপনারা যারা কাজ করছেন, আপনারা যদি সময় একটু করে বের করে গণমাধ্যমের সামনে আসেন এবং আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কেসগুলো, আজকে তার মধ্যে একটি কেসের গল্প আমরা শুনলাম যেটা সত্যিকার অর্থে বাংলাদেশিদেরকে অনুপ্রাণিত করবে, এবং যারা যারা এখন পর্যন্ত অ্যাজাইলাম কিংবা অন্য কোনো মামলায় আছেন, আমরা আজকে অ্যাজাইলামের গল্প শুনলাম, হয়তো নেক্সট ডেটে আরো অন্য কোনো কেসের গল্প শুনবো। আপনারাও যদি এগিয়ে আসেন, বাঙালি কমিউনিটি ভীষণভাবে উপকৃত হবে। আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে। আমি এটার সাথে একটু যোগ করে আপনাকে বলতে চাচ্ছি, এই যে আজকে টাইম টেলিভিশনের যে এই যে অনুষ্ঠানটা টাইম এক্সক্লুসিভ, এটা কিন্তু আমরা কোভিডের টাইমে কিন্তু আমরা এতে ছিল, আপনি জানেন যে সবাই মাস্ক পরে আমরা বসে থাকতাম, ঘরে তো আর মাস্ক লাগতো না। আমি নিয়মিতভাবে এগুলাতে যোগদান করতাম, এখন পর্যন্ত মাশাআল্লাহ টাইম এক্সক্লুসিভ এখনো, টাইম এক্সক্লুসিভের মাধ্যমে কিন্তু আমরা অনেকভাবে চেষ্টা করেছি আমাদের কমিউনিটির সবাইকে সেবা দেওয়ার জন্য। সেটা আমার পক্ষ থেকে আইনের সেবা, ডাক্তার সাহেব যারা ছিলেন তারা কোভিড সংক্রান্ত, তারপর অন্যান্য বিষয়ে আমাদের নাজমুল হাসান ভাই উনি কমিউনিটির খবর দিতেন, সব কিছু নিয়ে। তো আপনি যেটা বললেন, ইয়াস, আই এম রিয়েলি ভেরি প্রাউড, আই এম রিয়েলি হাম্বল অ্যান্ড আই এম ভেরি রেসপেক্টফুল টু মাই কমিউনিটি and my people, and also I'm very, very grateful for Time Television and Time Exclusive. Thank you so much. ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগদানের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ প্যানেলের যারা যারা অংশগ্রহণ করেছেন, হেলালুদ্দিন রানা, নাজমুল হাসান, হাসান ফেরদৌস ভাই থেকে শুরু করে সবাইকে, শাহাব ভাই আমাদের ওষুধের আপডেট দিয়েছেন মেডিকেটেড। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন। কাল দেখা হবে রাত 9টায়। ধন্যবাদ সবাইকে।